খাতা এখনও স্যারেরা দেখতেছে, ঠিক আছে? আমার খাতাটা আমি পাঠিয়ে দিয়েছি যে হেড এক্সামিনার ওনার কাছে, আর এখনও আমাদের অনেক স্যার খাতা দেখছে, এখনও খাতা দেখতে অনেক দেরি, ঠিক আছে? অতএব তোমার ফোর্থ জি স্যার, ইয়ারের এখনো পরীক্ষা, সায়েন্সের গুলো তো বাকি আছে। হ্যাঁ ফোর্থ ইয়ারের পরীক্ষা রুটিন দিবে, আর তোমাদের ফার্স্ট ইয়ারের মনে করো ফর্ম ফিল আপ চলবে এর টাইমে। তার মানে এখন মাস্টার্স চলতেছে, মাস্টার্সের পর থার্ড ইয়ারের পরীক্ষা হবে, যেহেতু ওদের ফর্ম ফিল আপ চলতেছে। থার্ড ইয়ারের পর পরীক্ষা ওদিকে রুটিন দিবে, ওদিকে ফোর্থ ইয়ারের ফর্ম ফিল আপ চলবে। মোটামুটি এখনও 3-4 মাস বাকি আছে, ঠিক আছে? এই ইয়া স্যার এত ডিলাই করে কেন? দিলে তো স্যার ইয়েটা করে না, এটা অনেক পরীক্ষা থাকে না বলো, এক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক কিছু, অনেক একবার একটু এলোমেলো হয়ে গেলে জি স্যার। সবগুলো মেকআপ করা কঠিন। এটা তো আর কেউ ঢিলেমির ব্যাপার না, এটা দেশের রাজনৈতিক ইস্যু, এটা এটা অনেক ঝামেলা আছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতগুলো বিষয় নিয়ে ইয়ে করে, আর তো কোনো বিশ্ববিদ্যালয় করে না, করে বলো? এর অধীনে ডিগ্রি আছে, না স্যার। এর অধীনে এতগুলো কলেজ, এতগুলো সাবজেক্ট, আবার এত স্টুডেন্ট। হ্যাঁ, বাংলাদেশে মানে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, বুঝতে পেরেছো? যার লেজ মানে লেজ বিশাল, শরীর ছোট, লেজ বিশাল, এই লেজ নিয়ে কি আর নড়ছে চড়তে পারে? কোনো রকম তোমরা নিজ দায়িত্বে পড়াশোনা করে যাচ্ছ, এই আর কি। এর আর কি দায়বদ্ধতা কে নিবে বলো? জি স্যার, এখন যে সাত একদম ঠিক কলেজ বেরিয়ে বলেছেন। আসলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কি হবে? এদের আবার জাতীয় বিশ্ববিদ্যালয় হয়, ওদের নিয়ে আলাদা একটা ইয়া করবে, আর নাই জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ঢুকাবে। এখন কোনো মানে কোনো কথা হয়নি, যা হবার সেটা পরেই দেখতে পাবা কি হয়। হ্যাঁ, স্যার এদেশের রেজাল্ট কোনো তো ঠিক দিবে নেই। মনে হয় ঈদের সময়, তাই না? ঈদ কয় মাস আছে ঈদ হতে? ঈদ বাকি আছে কয় মাস? স্যার আরো 2 মাস। 2 মাস। তাহলে হয়, এপ্রিলে স্যার, এপ্রিলে। হ্যাঁ ওই ঈদের পর পরই পাবে হয়তো বা, ঈদ পরবর্তী। হ্যাঁ, কারণ এখনো রেজাল্ট তৈরি হতে এপ্রিলে ইয়া হতে এখনো প্রায় 3-4 মাস লেগে যায়, ঠিক আছে, সব কিছু মিলে। তা তোমাদের তো মোটামুটি ডিসেম্বরে পরীক্ষা শেষ হয়েছে নাকি? জি স্যার, জি স্যার। ডিসেম্বরের হ্যাঁ 17 তারিখে নভেম্বরের পরীক্ষা শেষে, শেষ মানে হয়ে গেছে। ওদিকে তোমরা ডিসেম্বর, এদিকে জানুয়ারি চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ওই এপ্রিল মনে করো, ঠিক আছে? আসসালামু স্যার আলাইকুম তাইলে স্যার। এখন থেকেই কি পড়া উচিত যদি ইমপ্রুভমেন্টের ভয় থাকে? অবশ্যই না, তুমি আগে দেখো কি হয়। দেখাচ্ছে এমন হয়েছে যে যে পরীক্ষা তোমার মনে হয়েছিল খারাপ হবে সেটাই ভালো হয়েছে, যেটা মনে করেছিল ভালো হয়েছে সেটাই সেটাই খারাপ হবে। স্যার, আমার মানে পড়তে ইচ্ছা করে না, মানে হ্যাঁ, পড়তে ইচ্ছা ফার্স্ট না ইয়ার করলে তো হবে না। হ্যাঁ, ইচ্ছার উপর ডিপেন্ড করে জীবন চলবে না, ঠিক আছে? হ্যাঁ, ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড আর যেটা দেখি যে খারাপ হয়েছে, তো সেটার জন্য কি এখন থেকে পড়া শুরু করব? এখন দরকার নেই, আগে রেজাল্টটা দিক তারপর পড়ো। হুম, আর এদিকে আর সেকেন্ড ইয়ার ওইটাই পড়াটা বলছি পড়ো। যে ইমপ্রুভমেন্টের জন্য এখন পড়তে ইচ্ছা করে না। হুম, রেজাল্ট দিক তারপরে, রেজাল্ট দিক তারপরে পড়বা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আমাদের মূল কথায় চলে আসি। আমরা মোটামুটি ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, এটা মনে হয় অর্ধেকের বেশি পড়ে ফেলেছিলাম, তাই না? হুম। জি স্যার। জি আচ্ছা, স্যার। তো তোমরা সবাই পড়ছো তো নাকি? জি স্যার। ওকে, স্যার একটু সমস্যা আছে। আচ্ছা আসছি। আগে আমরা শেষ করে নিই, তারপরে আমরা ওখান থেকে সমস্যাগুলোর সমাধান যাব, ঠিক আছে? হুম, হ্যাঁ পুরোটা শেষ করে, কারণ অনেক কিছুর সাথে অনেকটা রিলেটেড। স্যার যেখান থেকে শেষ করছিলেন তার উপরের মানে লাইনটাই আর কি। আচ্ছা, কোথায় শেষ করেছিলাম আমরা, কোন জায়গাতে? হুম, হ্যাঁ ওয়ার হিজ হোল ভ্যাকেশন। এইখানে তাই না? ইমিটেশন। হ্যাঁ, এটা শেষ করেছিলাম। হ্যাঁ, তোমার সমস্যাটা কোন জায়গায় সেটা বলো তাহলে। দ্যাট লাইফ ব্রিংস উইথ হার ইন হার ইকুইপেজ, এইটা এখানে হার বলতে কাকে বোঝানো হয়েছে আর লাইনটা আবার যদি একটু বোঝাই হার দিতেন। বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে, পৃথিবী। ও পৃথিবী তার সব উপাদান নিয়ে তোমাকে কি করে, দেখো লাইফ ব্রিংস, আর লাইফ বলতে এখানে এই এই হার বলতে লাইফকে বোঝানো হয়েছে, ঠিক আছে? লাইফ মানে জীবন, তার সাথে করে তার যত ইকুইপেজ মানে কি, যত এলিমেন্ট মানে দরকার, যত হ্যাঁ উপাদান দরকার, এলিমেন্ট। সব কিছু নিয়ে আসে আমাদের কাছে, ঠিক আছে তো? হুম, আর এইটা। স্যার তার নিচে যে আছে ইফ হিজ হোল ভ্যাকেশন, এই হিজটা দ্বারা কি চাইল্ডকে বোঝানো হিজ হয়েছে মানে এই নাকি? যে ছোট বাচ্চা, এখানে একটা বাচ্চা নিয়ে কথা বলছিলাম না আমরা, এই যে হ্যাঁ হ্যাঁ। ওই বাচ্চাকে বোঝানো হয়েছে। হুম, ও ভোকেশন মানে কি, এটাই পেশা। সমস্যা। হ্যাঁ, তার সারাদিনের খেলাধুলায় মনে হচ্ছে তার কি, এই ভোকেশন মানে হচ্ছে তার কাজকর্ম। অ্যাজ ইফ হিজ হোল ভোকেশন ওয়ার এন্ডলেস ইমিটেশন, তার পুরো খেলাধুলায় যেন কি, মানে একদম ইমিটেশন। ইমিটেশন কিসের ইমিটেশন? ওই বিভিন্ন অনুকরণ, বিভিন্ন কাজ। পৃথিবীর যত কিছু, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন কাজ বলুন। বিভিন্ন মানুষের আচার আচরণ, বিভিন্ন মানুষের কাজকর্ম, তাই তো? এগুলোই হচ্ছে তার যেন, তার কাজই হচ্ছে যেন কি, শুধু ইমিটেট করা সারাদিন ধরে।
এটা বলা হয়েছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। কারণ এখানে বলা হচ্ছে কি যে সে সবসময় কি কি করে, যত পার্সন আছে পৃথিবীর তার সামনে যত পার্সন সে দেখে একদম বলছে ডাউন টু প্যালসাইজড এজ, একদম বৃদ্ধ বয়স পর্যন্ত, একদম মানে যারা অসুস্থ হয়ে যায়, একদম মানে হাঁটতে চলতে পারে না তেমন মানুষ পর্যন্ত, সকল মানুষ তারা যাকেই দেখে না কেন সারাদিন তারা কি করে ওইগুলোই ইমিটেশন করতে থাকে। হ্যাঁ, বাবা কেমন করে কাশে, দাদু কেমন করে হাসে, দাদি কেমন করে গল্প বলে, ঠিক আছে তো, কেমন করে খায়, এসবই অনুকরণ করে কারা? বাচ্চারা। হ্যাঁ, বাচ্চারা, ঠিক আছে। হ্যাঁ, তো এটা দেখবা যে ছোট বাচ্চারা বিশেষ করে দেখবা যে যদি একটু খেয়াল করো, মুরগি কেমন করে ডাকতেছে, হ্যাঁ, গরু কেমন করে ডাকতেছে, হাম্বা করতেছে, হ্যাঁ, ছাগল কেমন করতেছে, তার বাবা কেমন করতেছে, মা কেমন করে রান্না করে, তুমি জিজ্ঞাসা করবা, দেখবা যে ওরা বলে দিবে, হ্যাঁ, বা ওইটা করে দেখাবে অভিনয় করে। তার মানে কি এগুলো সে ইমিটেট করতেছে এই জন্য। হ্যাঁ, আচ্ছা, আর 1 মিনিট সময় দাও, ওটা আর্জেন্টে শেষ হয়ে যাক। হ্যাঁ, আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে পড়াগুলো এগুলো করো তো নাকি বাসায়? জি স্যার। জি স্যার, ওগুলো তো করা হয়। আচ্ছা, এগুলো যদি করে স্যার থাকো, এখানে আপনি কিছু কিছু প্রশ্ন কেন জানি 4th অধ্যায় থেকে দিয়েছেন, আবার 3য় অধ্যায় থেকে কিছু কিছু প্রশ্ন ঢুকছে। আচ্ছা, ওগুলো আসলে তোমাদের বই থেকে নেওয়া, তো বইয়ে এরকমভাবে এলোমেলো হয়ে আছে, তোমরা একটু জাস্ট প্রশ্নগুলো পড়ে নিবা, যে কোনো চ্যাপ্টার থেকেই হোক, ঠিক আছে? একটু চ্যাপ্টার এলোমেলো আছে, ওকে তোমরা স্যার। একটু প্রশ্নগুলো পড়ে নিবা, তাহলে হবে। হ্যাঁ, গুছিয়ে নিবা। এই কারণ তোমাদের সেট থেকে তো আমাকে আচ্ছা, স্যার। করতে হয়, বা এমনি তোমাদের যে লেকচার গাইড আছে ওখান থেকে করি। এখন আমার তো আর মূল বই বা পড়া নেই, বা ওগুলো করি না। এখন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু কোশ্চেন এদিক ওদিক হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি এই আচ্ছা, কারণে স্যার। বললাম যে তোমরা এগুলো পড়তেছো তো, কারণ কি তোমাদের এবারে যারা সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে এই গ্রুপের মধ্যে যদি দেখো, এদের দেখে মনে হচ্ছে যে তারা এখনও প্রশ্ন খুঁজতেছে। 29 তারিখে পরীক্ষা, ঠিক আছে? এই যে দেখো, এগুলো কি পেয়েছো? এই প্রশ্ন কি একই? হ্যাঁ, এগুলো কেউ একটু শেয়ার করো তো। অথচ এগুলো কমপক্ষে আজ থেকে 2-3 মাস আগে কিন্তু শেষ হয়ে গেছে। তার মানে কি তারা এগুলো এখনও পড়েনি, তারা পরীক্ষার আগের দিন এসে বা আগের সময় এসে খুঁজতেছে। দেখো, বলো, বোঝা গেল? তাহলে এগুলোর মানে কি যে তার আগে সতর্ক ছিল না, বা এটাকে তারা গুরুত্বই দেয়নি। এই কারণে এই যে প্রশ্ন এখন আরও কাছে আছে কিনা একটু দাও দেখি, এটা করো সেটা করো, এগুলো চলতেছে। তাহলে তোমাদের আগে থেকে দিয়ে কোনো লাভ আছে বলো? তোমাদের আগে থেকে তো দিয়ে তো কোনো লাভ নাই, তোমরা এখনো খুঁজতেছো। যারা পড়ার স্যার তারা পড়বে, হ্যাঁ, আর যারা পড়ার না তারা পড়বে না। তারা কখনোই করবে না। তাদের আগ্রহ যাদের নেই তারা কখনোই পড়বে না। তাহলে এগুলো সেই এখন থেকে দিচ্ছি, অথচ হ্যাঁ মনে করো সেই তোমাদের ওই যে কোন পেপারের জন্য অলরেডি কয়টা চ্যাপ্টার হয়েছে? ওটা 4টা। জি স্যার। জি স্যার, জি, স্যার। চারটা হয়ে হয়েছে। গেছে, 4টা হয়েছে। অথচ হয়তো ভাই চ্যাপ্টারের পর এখনো কেউ বই খোলেনি। হ্যাঁ, বই খোলেন, সে ভাবতেছে পরীক্ষার আগে পড়ে নিব। ওইরকম তোমাকে বিরক্ত করবে, তোমাকে পরীক্ষার আগের রাতে এটা দাও দেখি, ওটা পাইনি, সেটা পাইনি, এটা পেয়েছো, এটা বলতে কি বোঝায়, এই প্রশ্ন না বুঝি না, এইরকম শুরু হয়ে যাবে ঠিক পরীক্ষার আগে। তোমার আগামী পরশুদিন পরীক্ষা, ঠিক আছে? 26 তারিখটা শেষ হয়েছে, আগামী পরশুদিন পরীক্ষা, এখনো তারা প্রশ্নের উত্তরই পায়নি। তাহলে পড়বে কবে? আর পরে আবার হাই হুতাশ করবে যে রেজাল্ট খারাপ হয়েছে, এ হয়নি, সে হয়নি, লিখে তো একদম ধোয়া তুলে দিচ্ছে পরীক্ষার হলে, এই কথা গল্প মারবে সব। হ্যাঁ, আচ্ছা, তো একটু দয়া করে পড়বে, কারণ না পাইলে তো এখনই বলবা, তাই না, যেটা আমি পাই নাই এটা একটু শেয়ার করো, এখনই তো গুছিয়ে নিবা। সেটা কেন তোমাকে পরীক্ষার আগের রাতে গিয়ে গোছাতে হবে? এত কেয়ারলেস হলে জীবনে চলতে পারবা বলো? এই স্টুডেন্ট লাইফে এসে যদি এখনও তো ইয়াং এনার্জি আছে, এই এনার্জি অবস্থাতেও যদি এরকম লেজিনেস দেখাও, তাহলে পরের জীবনে কি হবে? হ্যাঁ, ওকে, তাহলে আমরা কবিতাটা পড়তে শুরু করি। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে একটা শিশুকে দিয়ে আমাদের পয়েন্ট বোঝাতে চাচ্ছেন যে মানে সে কী করে পৃথিবীর, মানে পামের, যেটা বাংলা কথা, হ্যাঁ, আকর্ষণ বা তার পামে পড়ে পৃথিবীর সব কিছুর মধ্যে সে নিজেকে জড়িয়ে নেওয়ার জন্য যেখান থেকে সে এসেছে, যেটা তার হোম ছিল নাকি, সেগুলো সে আস্তে আস্তে সব ভুলে যায়। ভুলে যায়। এ কারণে কবি সেই ছোটোবেলায় যে সকল
গ্লোরি, ফ্রেশনেস, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হেভেনলি লাইট, তিনি যেগুলো দেখতে পাইতেন এখন আর দেখতে পান না। তারপরে এটা থেকে বোঝা যাচ্ছে কি যে আমরা ছোটোবেলাতেই আমরা পৃথিবী সম্পর্কে কিছু হয়তো জানতাম না, আমাদের পূর্ববর্তী যে বাড়ি, আমাদের হেভেন, সেই সম্পর্কে আমাদের ধারণা ছিল, সেই ধারণা অনুসারে আমরা পৃথিবীর সব কিছুকে বিবেচনা করতাম। তার মানে অটোমেটিক বুঝতে পারতেছি যে আমরা ইমর্টাল, কারণ আমরা আবার সেই জায়গায় ফিরে যাব। এখানে জাস্ট বেড়াতে এসেছি, হোটেলের মতো, ঠিক আছে? আমরা যখন কোথাও বেড়াতে যাই, সেখানে কোনো হোটেলে থাকি, সেই হোটেলে থাকা অবস্থায় কী করি, ওই হোটেল দেখতে কেমন, সেই হোটেলে তোমার ঘর ভেঙে যাচ্ছে না, যত্ন নিতে হবে, এগুলো তোমরা করি, নাকি ভাড়া দিয়ে জাস্ট চলে আসি আবার সময় শেষ হয়ে গেলে? বলো। ভাড়া দিয়ে চলে আসি স্যার। কোনোটা হোটেলে উঠছি বা সেটা তার বাসা, কি নির্দিষ্ট ভাড়া দিই, তারপর কিছুদিন থাকার পর আমরা যখন চলে আসি, সে হোটেল ভাঙলো না, গড়লো না, কী হলো, তো দেখার আমাদের টাইম নেই। তো পৃথিবীতেও এরকম। তাই বলছে দাও মানে ওই ছোট্ট বাচ্চাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, দাও মানে ওই যে কত বছরের বাচ্চা যেন বললো ওই জায়গায়, পিগমি সাইজ, 6 বছর। হ্যাঁ 6 বছরের, তাই না? তাহলে 6 বছরের একটা ছোট বাচ্চা, হুজ এক্সটেরিয়র সিমব্লেন্স ডাথ বিলাই, এক্সটেরিয়র মানে হচ্ছে বাইরের, সিমব্লেন্স মানে কি অবয়ব, মানে চেহারা। একটা ছোট বাচ্চার চেহারা দেখে আমাদের কি মনে হবে, যেন সে কিচ্ছু বুঝে না, তাই তো, ছোট পুচকে, তার কোনো জ্ঞান নেই, বুদ্ধি নাই, এরকম। তাই বলতেছে তোমার এক্সটেরিয়র বা বাইরের যে অবয়ব বা চেহারা, সেটা হয়তো বা আমাদেরকে বিলাই মানে কি, বিলাই মানে বিড়াল মনে করুন আবার, হ্যাঁ, লুকিয়ে রাখা। হ্যাঁ, বিলাই মানে হচ্ছে ঢেকে রাখা, তাই তো, লুকিয়ে রাখা, কভার করে রাখা। দাই সোলস ইমেনসিটি, হ্যাঁ, তোমার সোলের যে মহত্ব, তোমার সোলের যে বিশালতা, তোমার এই ছোট্ট বডি দেখে বোঝা যায় না। যেমন আমরা ওই যে তোমার ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি, ওখানেও কবি এই কথা বলেছেন না, যে তুমি ছোট বাচ্চা বলে আমরা মনে করি তুমি হয়তো এগুলো জানো না, কিন্তু হয়তোবা আমার থেকে স্বর্গ সম্পর্কে, হেভেন সম্পর্কে তোমার ধারণা বেশি, ঠিক আছে? তো তাই বলছে যে তুমি ছোট্ট পুচকে বাচ্চা, তোমার বাহ্যিক চেহারা দেখে তোমার এই সোল বা আত্মার যে বিশালতা, সেটা আসলে বোঝা যায় না, এটা সবসময় কাভার্ড থাকে, হ্যাঁ, আমাদের কাছে গুপ্ত থাকে। বরং কিন্তু কি, তুমি দাও বেস্ট ফিলোসোফার, তুমি হচ্ছে বরং পৃথিবীর মধ্যে বেস্ট ফিলোসোফার। কারণ কি, হু ইয়েট ডাস্ট কিপ দাই হেরিটেজ, কারণ তুমি এখনও তোমার সেই পূর্বের হেরিটেজকেই ধরে আছো। কিপ মানে কি, ধরে থাকা। কোথাকার হেরিটেজ বলো তো এই জায়গায়, কোন হেরিটেজকে বোঝাচ্ছে? স্যার সে তো স্বর্গ থেকে হ্যাঁ, মানে সেই আসছে, স্বর্গের এটা heritage। কোনো হেভেনের যে হেরিটেজটা, স্বর্গের চিন্তা ভাবনা, বা স্বর্গের, হ্যাঁ। স্বর্গের ভাবনা চিন্তা, এগুলো তার এখনও থাকে। দাও আই অ্যামং দ্য ব্লাইন্ড, আমরা হচ্ছি ব্লাইন্ড, আমাদের চোখে পর্দা পড়ে গেছে, হ্যাঁ, আমরা স্বর্গ সম্পর্কে জানি না, কিন্তু তুমি হচ্ছ সেই ব্লাইন্ড মানুষের চোখ। অ্যান্ড ডিপ অ্যান্ড সাইলেন্ট, তুমি হচ্ছ ডিপ এবং সাইলেন্ট মানুষের জন্য কান, তাই তো, নীরব মানুষের জন্য জ্ঞান, বুদ্ধি ইত্যাদি ইত্যাদি। এবং তুমি এভাবে কি করো, রিডস দ্য ইটার্নাল ডিপ, বরং তুমি সাইলেন্ট থেকে, তুমি নীরব থেকে, তুমি মানে কি অন্ধ থেকে, আর তুমি গুপ্ত থেকে কি করো, তোমার এই বিশাল সোল দিয়ে তুমি সেই ইটার্নাল ডিপকে রিড করতে পারো, যেটা আমরা পারি না। ইটার্নাল ডিপ মানে কি, মানে জ্ঞানের গভীরতা, না? হ্যাঁ, এই পৃথিবী সম্পর্কে, স্বর্গ সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে যে গভীরতা, সেটা তুমিই পড়তে পারো। কারণ কি, এই যে ডেপনেস হন্টেড ফর এভার বাই দ্য ইটার্নাল মাইন্ড, কারণ তোমার যে মনটা স্বর্গ থেকে এসেছে, সেই স্বর্গের যে চিন্তা ভাবনা এখনও তোমাকে হন্টেড করে। হন্ট মানে বুঝো তো, সবসময় ফিরে ফিরে আসা, তাই তো, কারো ঘেরে বেড়ানো না হ্যাঁ, স্যার? হ্যাঁ, সেটা বিভিন্নভাবে হতে পারে। এখানে হন্ট মানে হচ্ছে আমরা বুঝবো যে ফিরে আসা, বারবার কাছে এসে মানে ডিস্টার্ব করা বা এনকারেজ করা বা দোলা দেওয়া, এরকম একটা বিষয়কে বোঝায়, ঠিক আছে তো? বরং এবার বলছি কি, কবি বলছে কি, মাইটি প্রফিট, তুমি হচ্ছ কি, বরং মাইটি প্রফিট, তুমি হচ্ছ সিয়ার ব্লেসড, তুমি হচ্ছ সেই ধন্য বা আশীর্বাদ প্রাপ্ত সিয়ার। সিয়ার মানে কি, যে পূর্বাভাস করতে পারে, যে যেন ভবিষ্যৎ দেখতে পারে, এরকম ব্যক্তি হচ্ছে তুমি। ভবিষ্যৎ, হ্যাঁ, বর্তমান, তাহলে অতীত দেখতে ভবিষ্যৎ পারে। দ্রষ্টা নাকি? তাহলে দেখো, কবি তাহলে ছোট প্রফিটিক বাচ্চাকে, পাওয়ার ওটা, হ্যাঁ বলো, স্যার প্রফিটিক পাওয়ার মতো নাকি? হ্যাঁ, প্রফিটের পাওয়ারের মতো। হ্যাঁ, তাহলে কবি তাহলে কি কি বলে সম্বোধন করলো ছোট বাচ্চাকে? ফিলোসোফার বলে। দেখো, বেস্ট ফিলোসোফার, মাইটি প্রফিট, সিয়ার ব্লেসড, তাই তো, এগুলো বলে সম্বোধন করছে। কারণ আমরা পৃথিবী সম্পর্কে যে জ্ঞান রাখি, এই জ্ঞান পরবর্তী জীবনে কাজে লাগে না। অতএব আমরা মনে করো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফিলোসোফার, কিন্তু স্বর্গ সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে, স্বর্গ, তারপরে হচ্ছে পরবর্তী জীবন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। তার মানে আমরা আসলে
ফিলোসোফার হতেই পারিনি, আমরা আসলে প্রফিটিক আইডিয়াল নিতেই পারিনি, বরং সেই জ্ঞানগুলো, সেই আইডিয়ালগুলো তোমার কাছে আছে। হ্যাঁ, তাই বলছে অন হুম দোজ ট্রুথ ডু রেস্ট, তোমার উপরেই বরং আমরা সারা জীবনে যে সত্য খুঁজে পাই না, সব সত্য তোমার কাছেই আসলে থাকে। হ্যাঁ, তোমার কাছেই আছে, তোমার উপরেই এই সত্যগুলো বিরাজ করছে। আর সেই সত্য খুঁজতে হুইচ উই আর টয়েলিং অল আওয়ার লাইফস টু ফাইন্ড, হ্যাঁ, সেই সত্য খুঁজতে আমরা সারা জীবন ধরে কি করছি, পরিশ্রম করে যাচ্ছি। যে সত্যটা কি, হ্যাঁ, কিসের মধ্যে খুঁজতেছি? ইন ডার্কনেস লস্ট, এই সত্য খুঁজতে গিয়ে আমরা অন্ধকারে হারিয়ে যাচ্ছি। দ্য ডার্কনেস অফ দ্য গ্রেভ, গ্রেভের মতো ডার্কনেসে আমরা হারিয়ে যাচ্ছি। ঠিক আছে, সেই সত্য আমরা পৃথিবীতে খুঁজতেছি। এই পৃথিবীতে কি সেই সত্য খুঁজে পাওয়া সম্ভব? আর সেই সত্য খোঁজার জন্য যে অন্তর্দৃষ্টি লাগে, যে শক্তি লাগে, যে মন লাগে, যে আত্মা লাগে, সে তো আমাদের কবে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য আমরা তাই সেগুলোকে আর খুঁজে পাই না। কিন্তু তুমি দাও ওভার হুম দ্য ইমর্টালিটি ব্রুডস লাইক দ্য ডে, আর ইমর্টালিটি, তাই তো, অবিনশ্বরতা, সেগুলো তো দিনের মতো করে তোমার কাছে ক্লিয়ার অবস্থায় থাকে। দিন যেমন পরিষ্কার, রুটস বলতে ব্রুটস মানে অবস্থান করা, থাকা। আচ্ছা, এই ব্রুটস ওভার শব্দটা মানে আমরা পেয়েছিলাম, হ্যাঁ, ইট ইজ আ কাম, ওই যে ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি, পেয়েছিলাম না? হ্যাঁ, ব্রুটস ওভার মানে বিরাজ করা, থাকা। জি স্যার, আব্রাহাম। হ্যাঁ হ্যাঁ, আব্রাহামের সুবর্ণটা হচ্ছে সি বলা হচ্ছে, সি এর উপরে আকাশটা, হেভেনটা ব্রুটস ওভার করে আছে, এটা বলা হয়েছে, তাই তো? ব্রুটস ওভার বিরাজ করা বা থাকা। তাহলে ইমর্টালিটি নামে যে বিষয়টা, আমরা মনে করতেছি আমরা মারা যাব, আমরা ভয় পাচ্ছি, আমরা মরতে ভয় পাই, কিন্তু তুমি তো জানো যে আমরা আসলে কখনো মরি না, জাস্ট জায়গা চেঞ্জ করি, তাই তো? আমরা হেভেন থেকে এসেছি, আবার আমরা সেখানে ফিরে যাব। তাই বলতেছে তোমার উপরেই যত সত্য আছে, তোমার উপরেই যত সত্য বিরাজ করছে, তোমার কাছেই যত সত্য লুকায়িত আছে, আর সেই সত্য খুঁজতে আমরা সারা জীবন চেষ্টা করে যাই, অন্ধকারে হারিয়ে যাই, কিন্তু তুমি এগুলো সব জানো, কারণ তোমার মাইন্ড, তোমার সোলের যে বিশালতা, সেটা আসলে আমরা বুঝতে পারি না। বলতেছি কি, দেখো তাহলে কি হচ্ছে, ওভার হুম মানে যার উপরে, মানে তুমি এমন ব্যক্তি যার উপরে দ্য ইমর্টালিটি ব্রুডস লাইক দ্য ডে, আ মাস্টার ওভার আ স্লেভ, যেমন করে একজন মাস্টার স্লেভের উপরে কর্তৃত্ব করে, তেমনি ইমর্টালিটি, তাই তো, তোমার উপরে অবস্থান করে, তোমার সাথে বিরাজ করে, তোমাকে লিড করে। হ্যাঁ, আ প্রেসেন্স হুইচ ইজ নট টু বি পুট বাই, আর এই মাস্টার স্লেভ রিলেশন যেমন আলাদা করা যাচ্ছে না, আলাদা করা যায় না দিন থেকে, তাই তো? দিন থেকে যেমন মানে রাতকে বিশেষ করে আমরা আলাদা করতে পারি না, একটা জাস্ট একটার অবস্থানে আরেকটা, তাই তো? ঠিক ওইরকমভাবে এটা একটা প্রেসেন্স হুইচ ইজ নট টু বি পুট বাই, যেটা আমরা পুট বাই মানে কি, সরিয়ে রাখা, যেটাকে আমরা সরিয়ে রাখতে পারি না। তাহলে যে সত্য, যে জ্ঞান, যে ইমর্টালিটি তুমি জানো, সেগুলো আমরা খুঁজেই জীবনটা শেষ করে দিলাম। কিন্তু তুমি হচ্ছে ইমেন্স পাওয়ার নিয়ে একজন ব্যক্তি, তাই তো? তুমি ছোট হতে পারো, বলছে দাও লিটল চাইল্ড, তুমি হয়তো বা ছোট হতে পারো, ছোট বাচ্চা হতে পারো, ইয়েট গ্লোরিয়াস ইন দ্য মাইট অফ হেভেন বোর্ন ফ্রিডম অন দাই বিং হাইট, কিন্তু তোমার যে ছোট্ট হাইট, এই হাইটের সত্ত্বেও, বলছে ইয়েট মানে কি, এই যে হাইট মানে কি, তোমার এই ছোট্ট হাইট বা উচ্চতা সত্ত্বেও, তোমার এই বডিলি স্মলনেস সত্ত্বেও, তুমি হচ্ছ হেভেন বোর্ন ফ্রিডমের যে শক্তি বা মাইট, সেটা নিয়ে তুমি আসলে গ্লোরিয়াস। ঠিক আছে, তো বলছে অন দাই বিংস হাইট, হাইট মানে কি এখানে উচ্চতা, উচ্চতা বলতে এখানে কি বোঝানো হচ্ছে আসলে? যে তোমার এই পুচকে ভাব নাকি, তোমার এই ছোট্ট ব্যাপার, তোমার যে ছোট্ট শরীর, এই রকম ছোট্ট শরীর হওয়া সত্ত্বেও হেভেন বোর্ন ফ্রিডম নিয়ে তুমি যে জন্মগ্রহণ করেছো, সেই শক্তিতে তুমি এখনও গ্লোরিয়াস, কারণ তুমি এই পৃথিবীর সব কিছুর মধ্যে সেই গ্লোরিগুলো দেখতে পাও। এ কারণেই, কী কারণে দেখতে পাও? কারণ সেই গ্লোরিয়াস ভাবটা এখনও তোমার ভিতরে আছে। হ্যাঁ, তাই বলছে হোয়াই উইথ সাস, এবার বলতেছে তুমি যেহেতু একটা গ্লোরি নিয়ে আছো, এখনও একটা গ্লোরি নিয়ে আছো, তো কবির প্রশ্ন, হোয়াই উইথ সাস আর্নেস্ট পেন্স, তুমি এত কষ্ট করে, আর্নেস্ট পেন্স মানে কি, গভীর কষ্ট করে, ডাস্ট দাও প্রভোক দ্য ইয়ার্স টু ব্রিং দ্য ইনএভিটেবল ইয়ক, তুমি কেন এত চেষ্টা করতেছো, এত ব্যথা নিয়ে, এত কষ্ট নিয়ে কেন চেষ্টা করতেছো সেই সময়টাকে নিয়ে আসার জন্য, যে সময়টা অটোমেটিক তোমার উপরে ইনএভিটেবল ইয়ক বা হচ্ছে জোয়ালকে চাপিয়ে দিবে। এই ইয়ক বলতে কাকে বোঝানো হচ্ছে? এই জোয়াল বলতে কিসের জোয়াল বোঝানো হচ্ছে? পৃথিবীর দায়িত্ব কর্তব্য। ঠিক আছে, তো পৃথিবীর দায়িত্ব কর্তব্য, এই যে বিভিন্ন ধরনের অভিনয় করতেছে, খেলাধুলা করতেছে, এই খেলাধুলা করা মানে কি, এই খেলাধুলার মাধ্যম দিয়ে আসলে ওই ছোট বাচ্চা পৃথিবীর কাজকর্মে অভ্যস্ত হয়ে পড়বে।
অতএব কবি বলতে যাচ্ছেন এই ছোটোখাটো খেলাধুলার মাধ্যমে তুমি কেন পৃথিবীর যে চাপ, যে বোঝা, সেইটা নিয়ে আসার জন্য এত তাড়াহুড়ো করতেছো কেন? এত কষ্ট করার আছে কি? পৃথিবীর সম্পর্কে তোমার কিছু জ্ঞান রাখার দরকার নেই তো? পৃথিবীর সম্পর্কে তোমার ভাবার দরকার নেই তো? কারণ তুমি তো হেভেন বোর্ন ফ্রিডম নিয়ে আছো। তাহলে এত ওইগুলোকে বাদ দিয়ে তুমি পৃথিবী সম্পর্কে, পৃথিবীর এই জোয়াল যেটা অবশ্যই আসবেই আসবে, আমাদের উপরে এই দায়িত্ব আসবেই, তাহলে এই দায়িত্ব নেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছো কেন? হ্যাঁ, যেমন বিয়ের জন্য এত তাড়াহুড়ো কিসের? বিয়ে তো হবেই, বিয়ে হলে বুঝতে পারবা জীবনের স্বাদটা কোথায়। বুঝতে পেরেছো? তাই বলতেছে এরকম আর কি, যে বিয়ে স্যার ওটা বিয়ে করার পর বলতে হবে। যে এত তাড়াহুড়ো কিসের? বিয়ে তো হবেই, তুমি 40-এ বিয়ে করো, তুমি 50-এ বিয়ে করো, কিন্তু বিয়ে একবার হয়ে গেলে বিয়ে পূর্ববর্তী যে জীবনটা তুমি আর সেটা কখনোই এনজয় করতে পারবে না। তাহলে এত তাড়াহুড়ো কিসের? তা ওরকম আর কি। হ্যাঁ, যে এত তাড়াহুড়ো কিসের? তুমি বড় হবা কেন? তোমাকে বড় হতে হবে? তোমাকে ভাত রান্না কেন শিখতে হবে? তোমাকে কেন কৃষিকাজ করতে হবে? তোমাকে কেন ডাক্তার হতে হবে? তোমাকে কেন ইঞ্জিনিয়ার হতে হবে? এত তাড়াহুড়ো কিসের? ধীরে, কারণ পৃথিবীর যা দায়িত্ব কর্তব্য তোমার উপরে খুব শীঘ্রই এসে যাবে। অর্থাৎ তাই বলতেছে দাস ব্লাইন্ডলি, মানে অন্ধভাবে, উইথ দাই ব্লেসেডনেস অ্যাট স্ট্রাইপ, তোমার স্বর্গীয় যে আশীর্বাদ, সেই আশীর্বাদ নিয়ে কেন অন্ধভাবে তুমি পৃথিবীর দ্বন্দ্বে জড়িয়ে পড়তেছো? কি দরকার পৃথিবীর দ্বন্দ্বে জড়িয়ে পড়া? ঠিক আছে, এরকম আর কি বিষয়টা, যে কবি বলতে চাচ্ছেন, কবি তো নিজেই বুঝতে পারতেছে যে ছোট যখন ছিলাম কত স্বাধীন ছিলাম, কোনো টেনশন ছিল না, কত চিন্তা মানে ছিল না। এখন যেন কবি ওটা বুঝতে পেরে সেই ছোট বাচ্চাকে বোঝাচ্ছে যে এত তাড়াহুড়ো করো না, এসব বাদ দাও, এগুলোকে খেলা মনে করতেছো, কিন্তু এগুলো খেলা না, এগুলো খুব শীঘ্রই তোমার দায়িত্বে রূপান্তরিত হবে। তুমি বাদাম বিক্রি করার অভিনয় করতেছো, কিছুদিন পর তোমাকে বাদাম বিক্রি করতে হবে। তাই যে তুমি মানে বউ স্বামী, তাই তো সেই খেলা করে না বাচ্চারা, খেলা খেলতেছো, কিছুদিন পর তোমার বিয়ে হলে বুঝতে পারবো সংসার কারে কয়। অতএব সব কিছুর মধ্যে জড়িয়ে পড়বা তো পড়বাই, অবশ্যই পড়বা, এটা হচ্ছে ইনএভিটেবল ইয়ক। দেখো এই যে এই ফ্রেজগুলো খেয়াল রাখবা, হ্যাঁ, যে ইনএভিটেবল ইয়ক বলতে কী বোঝাতে যাচ্ছে আসলে। তারপরে হেভেন বোর্ন ফ্রিডম বলতে কী বোঝাতে যাচ্ছে, এগুলো অনেক সময় ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে। হ্যাঁ, অথবা ইমর্টালিটি ব্রুডস লাইক দ্য ডে, এগুলো দিয়ে কী বলতে যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে সিআর ব্লেসড মাইটি প্রফিটকে এটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই জায়গাগুলো একটু খেয়াল করবা। আচ্ছা, বলছে কি ফুল সুন, কারণ কি খুব শীঘ্রই, দেখো খুব শীঘ্রই দাই সোল শ্যাল হ্যাভ আর আর্থলি ফ্রাইট, কারণ তোমার যে সোলটা এখন হেভেনলি লাইট নিয়ে আছে, খুব শীঘ্রই সেই সোলটাই আবার করবে কি আর্থলি ফ্রাইট, মানে বুঝো তো, ফ্রাইট মানে মালামাল, বুঝো, ওই যে বিশেষ করে ট্রেন বা জাহাজে করে বহন করে না ফ্রাইট। তা বলতেছে তোমার ওই কার্গো টাইপের। তারপরে তাই বলতেছে কি এই পৃথিবীর যত দায়িত্ব কর্তব্য, যত বোঝা, খুব শীঘ্রই তোমার সোল কিন্তু টানতে শুরু করবে। অতএব সেই সোলটা যতদিন পর্যন্ত পৃথিবীর এই ফ্রাইট না আসতেছে, ততদিন পর্যন্ত তো স্বর্গীয় ব্লেসেডনেস নিয়ে থাকো। তারপর যখন এসে ফ্লাইট মানে বুঝতে পারিনি। ফ্রাইট মানে কেমন করে বুঝবা? কখনো ট্রেন দেখেছো? মালবাহী ট্রেন দেখছো? মালবাহী ট্রেন দেখছো? হ্যাঁ দেখেছি। ওই মাল বহন করে যে মালগুলো, জি স্যার। ফ্রাইট বলা হয়। ঠিক আছে তো? দেখো, গুডস ট্রান্সপোর্টেড ইন আ বাল্ক বাই ট্রাক, ট্রেন, শিপ অর এয়ারক্রাফট। ঠিক আছে, মালামাল, এই যেগুলো হচ্ছে ফ্রাইট বলা হয়, এগুলোকে এগুলো ফ্রাইট বলা হয়। সেটা উড়োজাহাজে হোক, তাই তো, জল জাহাজে হোক, সেটা ট্রাকে করে হোক, সেটা যেভাবেই হোক, মালামালগুলোকে ফ্রাইট বলা হয়। এই ফ্রাইট মানে কি? তাহলে এখানে মালামাল বা বোঝা বোঝাচ্ছে না? তাহলে এটা কি এই মালামালই এখানে বোঝাচ্ছে কবিতাতে, নাকি পৃথিবীর এই সকল কাজকর্মকে বোঝাচ্ছে? না স্যার, পৃথিবীর সকল কাজ। হ্যাঁ, তাহলে পৃথিবীর সকল কাজকর্ম। পৃথিবীর এই দায়িত্ব কর্তব্যগুলো বোঝা হিসাবে তোমার উপর যখন চাপবে, সেটাকে ফ্রাইট বলা হচ্ছে। তারপর হচ্ছে ফুল সুন দাই সোল শ্যাল হ্যাভ আর আর্থলি ফ্রাইট অ্যান্ড কাস্টম লাই আপন দি উইথ আ ওয়েট, এবং পৃথিবীর মানুষের যে কাজ কর্ম, চিন্তা ভাবনা, সামাজিক নিয়ম কানুন, সেগুলোও তোমার এই ওয়েটের, দেখো উইথ আ ওয়েট, একটা ভার হয়ে তোমার উপর এসে পড়বে। কিন্তু তুমি যখন বড় হয়ে যাবা, তখন বলবা যে এর দিকে তাকানো যাবে না, এই কথা বলা যাবে না, এই পোশাক পরা যাবে না, এই জিনিস খাওয়া যাবে না, তাই তো, এইভাবে চলা যাবে না, এই করতে হবে, সেই করতে হবে, কত রকমের কাস্টম তোমার উপরে এসে পড়বে। আর যখন পড়বে না, তখন এমন ভার হিসাবে পড়বে, অনেকটা হেভি অ্যাজ ফ্রস্ট যেমন ভার হিসাবে পৃথিবীর উপরে পড়ে, ডিপ অলমোস্ট অ্যাজ লাইফ, জীবনের মতো গভীর। জীবন যেমন গভীর, জীবন যেমন বিশাল, ওই পৃথিবীর দায়িত্ব কর্তব্য জীবনের মতো ভার হিসাবে তোমার হিসেবে পড়বে। মানে জীবনটাই তুমি যেন চালাতে পারবে না। আত্মহত্যা করে কারা বলো তো? আত্মহত্যা কারা করে? যাদের কাছে জীবনটা খুব ভারী মনে হয় না, যেন সে বহন করতে পারছে না, সে যেন চালাতে পারতেছে না। তো এরকম জীবনটা একসময় বিশাল ওয়েট নিয়ে এসে তোমার উপরে পড়বে। তখন বুঝতে পারবা
যে আসলে তুমি কি হারিয়েছো। আমি তো হারিয়েছি, এই জন্য বুঝতে পারতেছি। তুমি তো বুঝতে পারবা না যে তুমি যা করতেছো সেই প্র্যাকটিস করতে করতে একসময় তুমি এর ভিতরে ঢুকে যাবা। তাই কবি বলতেছেন ধীরে ধীরে, এত তাড়াহুড়ো করো না, এত তাড়াহুড়ো নিয়ে এত কষ্ট নিয়ে এই পৃথিবীর এই জঞ্জালের সাথে জড়ানোর এত দরকার নাই। যেভাবে আছো সেভাবেই ওই স্বর্গ সম্পর্কে ভাবো, স্বর্গের বিষয় নিয়ে চিন্তা করো, ঠিক আছে? এরকম আর কি। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার, জি মোটামুটি। স্যার। এবার কবি কাকে ইয়া করছে দেখো, ও জয় পার্সনিফাই করেছে কাকে বলো? শিশুটাকে। না না, এখানে জয়কে পার্সনিফাই, জয় হুম জয়কে বলতেছে। হ্যাঁ, জয়কে জানো কবি বলতেছে। জয় কি আমাদের কাছে থাকে? না স্যার, আনন্দ খুশি খুব তাড়াতাড়ি এগুলো তাই তো। তাই বলতেছে ও জয় হোয়াট ওয়াজ সো ফিউজিটিভ, মানে এটা হচ্ছে এর সাথে লিঙ্ক। ফিউজিটিভ মানে কি? পলাতক আসামি, মানে যে সবসময় পালিয়ে বেড়াই। জয় কি সবসময় কি আমাদের কাছে থাকে না পালিয়ে বেড়াই? বলো, জয় কি থাকে আমাদের পালিয়ে সাথে? বেড়ায়, পালিয়ে বেড়ায়, কিছু মানে সময় স্থায়ী পাইলে কোনো জিনিস না। আবার কথায় হারিয়ে যায়। তাই বলছে ও জয় দ্যাট ইন আওয়ার এম্বার্স ইজ সামথিং দ্যাট ডাথ লিভ, দ্যাট নেচার ইয়েট রিমেম্বার্স হোয়াট ওয়াজ সো ফিউজিটিভ। হ্যাঁ, তাহলে ইন আওয়ার এম্বার্স ইজ সামথিং দ্যাট ডাথ লিভ। এম্বার্স মানে বুঝো তো, হোয়াট ইজ এম্বার? আধার জাতীয় অঙ্গার বা এক ধরনের, দেখবা যে আগুনে দিলে পরে খুব তাড়াতাড়ি পুড়িয়ে যায়, আগুনটাকে জ্বালিয়ে দেয় এবং পুড়িয়ে যায়। হ্যাঁ, এই যে এরকম আর কি। হ্যাঁ, এই যে এই জাতীয় যে জিনিসগুলো, এখানে ফুলকি, এই ফুলকিতে কি বেশিক্ষণ আগুন থাকে বলো তো? না স্যার। ফুলকি উড়েই আবার কি হয়ে যায়, যেমন করে বিশেষ করে যখন ওই যে ওয়েল্ডিংয়ের কাজগুলো করে চারদিকে কেমন আগুনের ফুলকি উড়ে যায়, তাই না? তো সেই আগুনের ফুলকিতে কি আগুন থাকে বেশিক্ষণ, না মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়? মুহূর্তের মধ্যে, হ্যাঁ। মানে দেখা মাত্র হ্যাঁ, শেষ দেখা হয়ে যায়। মাত্রই, পড়ার মাত্রই শেষ হয়ে যায়। ঠিক ওইরকম তাই বলছি, ইন আওয়ার এম্বার্স, আমাদের জীবনের ওই ফুলকিগুলোতে আনন্দ ঠিক ওই রকম। ইজ সামথিং, সেই জয়টা হচ্ছে এমন কিছু দ্যাট ডাথ লিভ, সেটা থাকে, দ্যাট ইয়েট নেচার ইয়েট রিমেম্বার্স, আমরা হয়তো বা মনে রাখি যে এরকম কিছু একটা আগুন ছিল, কিন্তু সেই আগুনটা বেশিক্ষণ থাকে না, অনেকটা ফিউজিটিভের মতো আসে আর পালিয়ে যায়। তাই বলছে জয় হচ্ছে আমাদের এম্বার্সে, আমাদের এই জীবনের মুহূর্তগুলোতে জয় হচ্ছে এমন কিছু যেটা আসলে আমরা জানি যে আছে। লিভ মানে কি আছে, বা এরকম একটা কিছু আছে, কিন্তু সেটা নেচারও মনে রাখে। কি মনে রাখে? যে এটা বেশিক্ষণ থাকে না, মানে আমরা মনে রাখি, আমরা জানি যে সুখ ওরকম এম্বার্সের মতো। হ্যাঁ হ্যাঁ, কিছু বলতে চাচ্ছ? ফিউজিটিভ মানে বুঝি নাই, বলো আবার। তোমার স্যারও বলতেছে ফিউজিটিভ মানে কি? আমি তো বললাম পলাতক আসামি, বললাম না? ফিউজিটিভ মানে কি? পলাতক আসামি, যে পালিয়ে বেড়াই। মানে দেখা যায় মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, এই আছে কিছুক্ষণ পরে নাই। তো এরকম আগুনের ফুল কি, এই তো আগুন দেখলাম, কিছুক্ষণ পর দেখি নাই। ঠিক ওরকম জয়, এই তো কিছুক্ষণ ছিল জয়টা, কোথায় যেন আবার হারিয়ে গেল। ঠিক ওরকম তাহলে এম্বার দিয়ে বোঝালো, ফিউজিটিভ দিয়ে বোঝালো যে জয় ইজ ভেরি কি সংক্ষিপ্ত সময়, টেম্পোরারি, তাই তো? ভেরি শর্ট এক্সিস্টেন্স নিয়ে থাকে সে ড্যাফোডিল ফুলের মতো। তাও তো ড্যাফোডিল কিছু সময় থাকে, আর জয় হ্যাঁ একটু মুহূর্তে আনন্দ, একটু মুহূর্তে আবার শেষ। তাই এইভাবে যে পৃথিবীতে যে জয়টুকু আমরা এনজয় করেছি, ও জয়, সেটা নেচার হয়তো খেয়াল করে যে আছে কিছু একটা, এই বলে কিছু একটা আছে, কিন্তু বেশিক্ষণ থাকে না। দ্য থট অফ আওয়ার পাস্ট ইয়ার্স ইন মি ডাথ ব্রিড পারপেচুয়াল বেনিডিকশন। বেনিডিকশন মানে বুঝো? হোয়াট ইজ দ্য মিনিং অফ বেনিডিকশন? আশীর্বাদ। স্যার লাভ। স্যার কৃতজ্ঞতা। না 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 না, কৃতজ্ঞতা নয়, বরং আশীর্বাদ বা হচ্ছে প্রার্থনা, যার মাধ্যম দিয়ে আমরা আশীর্বাদ আশা করি। দেখো ইনভোকেশন আর প্রেয়ার আর ব্লেসিং আর থ্যাঙ্কস গিভিং ইত্যাদি ইত্যাদি, দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড বলা আছে। ব্লেসেডনেস, প্লিজ, গ্রেস, ফেভার, এরকম। তাহলে কবি বলতে চাচ্ছে কি, যে বর্তমান জীবনে তো শান্তি নাই। শান্তি কোথায় আছে? সেই আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডের মতো। ড্যাফোডিল ফুল, যখন আমি একা থাকি, তাই তো, যখন আমি কষ্টের ভিতরে থাকি, তখন ড্যাফোডিল ফুলের ইমেজ কি হয় আমার মনের চোখে
ভেসে ওঠে, তখন কি হয়? তখন সকল দুঃখ কষ্ট কি হারিয়ে যায় না? সকল দুঃখ কষ্ট হারিয়ে যায়। তা ওই পাস্ট যে ইয়ার্স, তার যে চিন্তাভাবনাগুলো, তাহলে অতীতের চিন্তাভাবনাগুলোই আমার ভিতরে ব্রিড করে মানে কি? সৃষ্টি করা, জন্ম দেয়। কি জন্ম দেয়? পারপেচুয়াল বেনিডিকশন, মানে বর্তমান জীবনটা যেন অভিশাপ, বর্তমান জীবনটা যেন একটা বোঝা। এই বোঝা থামানোর জন্য সেই ছোট্টবেলাকার চিন্তাভাবনা, অতীতের সেই চিন্তাভাবনাগুলোই প্রতিনিয়ত একটা আশীর্বাদ হিসাবে আমার ভিতরে জন্ম লাভ করে। আর তখনই কেমন হয়? নট ইনডিড ফর দ্যাট হুইচ ইজ মোস্ট ওর্দি টু বি ব্লেসড, ডিলাইট অ্যান্ড লিবার্টি, দ্য সিম্পল ক্রিড অফ চাইল্ডহুড, whether busy or at rest, with new ফ্লেজ হোপ স্টিল ফ্লাটারিং ইন হিজ বেস্ট। দেখো, তাই বলতেছি কি, এই যে অতীতের যে চিন্তাভাবনাগুলো, ছোটোবেলাকার যে চিন্তাভাবনাগুলো, নট ইনডিড ফর দ্যাট হুইচ ইজ মোস্ট ওর্দি টু বি ব্লেসড, হ্যাঁ, মানে কি? এই যে অতীতের যে চিন্তাভাবনাগুলো, অতীতের যে মানে কি বলবো, স্মৃতিগুলো, এই স্মৃতিগুলোর জন্যই যে আমি ব্লেসড মনে করতেছি তা কিন্তু নয় আসলে, বরং আমি ব্লেসড মনে করতেছি সেই সকল ডিলাইট এবং লিবার্টিকে, যেগুলো কি ছিল? দ্য সিম্পল ক্রিড অফ চাইল্ডহুড। তাহলে শিশুদের সবচেয়ে আনন্দের জায়গা কোনটা? যে তারা স্বাধীন, হ্যাঁ, এবং তারা সব কিছুতে আনন্দ খুঁজে পায়। এটাই হচ্ছে চাইল্ডহুডের সিম্পল ক্রিড। ক্রিড মানে কি? বিশ্বাস, আস্থা। হোয়েদার বিজি অর অ্যাট রেস্ট, সে বাচ্চারা ব্যস্ত থাকুক খেলাতে অথবা তারা ঘুমিয়ে থাকুক, তারা সবসময় কেমন থাকে? ওই খেলা নিয়ে থাকে, ওই স্বাধীনতা নিয়ে থাকে, ওই আনন্দ নিয়ে থাকে। এই জন্য সেই আনন্দগুলো যখন আবার স্মরণ করা হয় এই বর্তমান সময়ে এসে, এই অ্যাডাল্টহুডে এসে, সেইগুলো যেন মনের ভিতরে একটা ব্লিসেডনেস তৈরি করে, তাই তো? যেটা ব্লিস অফ সলিটিউড বলছিলাম না আমরা, ব্লিস অফ সলিটিউড, আই ওয়ান্ডার লনলেস এ ক্লাউডে। তাহলে হচ্ছে একাকিত্বের আশীর্বাদ, তার কি মানে কষ্টের মুহূর্তের আশীর্বাদ, যেগুলো আমাদের কষ্টগুলোকে কি করে? কারণ কি, এই যে ডিলাইট এবং লিবার্টি উইথ নিউ ফ্লেজড হোপ, মানে নতুন আশা নিয়ে, স্টিল ফ্লাটারিং ইন হিজ ব্রেস্ট, এই ছোট বাচ্চার ভিতরে যেমন প্রতিনিয়ত কী করে? ফ্লাটার করে, মানে কি? সবসময় ঘুমিয়ে আছে, সেখানেও খেলার স্বপ্ন দেখতেছে, সেখানেও আনন্দের স্বপ্ন দেখতেছে, সেখানেও সে উন্মুক্তভাবে ঘুরে চলে বেড়ানোর, হ্যাঁ, মানে কি বলবো, সেই স্বপ্ন সে এখনও দেখতেছে। ফ্লাটার করা মানে তার ভিতরে অবস্থান করা বা স্বপ্ন দেখা বা প্রতিনিয়ত ভাবা। কিন্তু আমরা কি এগুলো ভাবতে পারি যে আমি যখন যা খুশি তাই করব? এখন একটা খেলা ভালো লাগছে না, একটা খেলা করব, এটা কি আমরা পারবো? বলো। এই যে এখন আমি বললাম যে আমি করবো না এই চাকরি, বললেই করতে হবে এরকম? আমি চাকরি করবো না, ভালো লাগতেছে না, এটা বলে আমি কি ত্যাগ করতে পারবো? বলো তো। না স্যার, পারবো না, তাই তো? এই খেলা ভালো লাগছে না, ফেলে দিলাম। এই খাবার ভালো লাগছে না, ফেলে দিলাম। আমার এই জায়গা ভালো লাগছে না, অন্য জায়গায় যাবো। আনন্দটাও তবে উপভোগ করতে পারি না, একটু আনন্দ করলে মনে হয় একটু পরে মনে হয় কোনো খারাপ কিছু ঘটবে আমাদের সাথে, হ্যাঁ, এরকম একটা ভয় থাকে। ওই যে আতঙ্ক বা ভয় সৃষ্টি করেন, এ তো তোমার অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, তাই না? যে এরকমটাই হয়ে থাকে। এ কারণেই আমরা কোনো আনন্দ কিছু করলেই মনে হয় কিছুক্ষণ পর মনে হয় আবার দুঃখ চলে আসে কিনা, এই তাই বলছি। কিন্তু শিশুদের মধ্যে এরকম কোনো চিন্তাভাবনা থাকে না, তারা সে খেলায় ব্যস্ত থাকুক আর রেস্টে থাকুক, তারা সবসময় একটা জিনিসই আশা করে, সেটা হলো ডিলাইট অ্যান্ড লিবার্টি। আর সে ডিলাইট এবং লিবার্টি প্রতিনিয়ত তার ব্রেস্টে বা তার বুকে বা হৃদয়ে বা মনে নতুন নতুন খেলা, নতুন নতুন মানে কি পরিকল্পনা আশা জাগায়, হ্যাঁ। কিন্তু আমাদের এখন তো সেই প্ল্যান নেই, হ্যাঁ। তাই বলতেছে সেই দিনের চিন্তাভাবনাগুলোই আমাদের কাছে আনন্দের উৎস হিসাবে আসে, যদিও আনন্দ বা জয় বেশি সময়ের জন্য আমাদের সাথে থাকে না। তাই বলছে, নট ফর দিস আই প্রে রেইজ দ্য সং অফ থ্যাঙ্কস অ্যান্ড প্রেইজ। বলতেছে এই যে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমার চাইল্ডহুডকে, এই যে আমি আমার চাইল্ডহুডের যে প্রশংসা করছি, প্রেইজ করছি, এটা শুধুমাত্র এই যে আমি নিউ ফ্লেজ হোপ পাচ্ছি, তাই তো, আমি যে এখানে পারপেচুয়াল বেনিডিকশন পাচ্ছি, এর জন্যই যে আমি আমার সেই ছোটোবেলার ধন্যবাদ বা প্রশংসা করছি তা নয়, বাট ফর দোজ অবস্টিনেস কোশ্চেনিং অফ সেন্স অ্যান্ড আউটওয়ার্ড থিংস ফলিং ফ্রম আস ভ্যানিশিং। মানে কি? মানে এটা হচ্ছে, দেখো, ফর দোজ অবস্টিনেট কোশ্চেনিং অফ সেন্স অ্যান্ড আউটওয়ার্ড থিংস ফলিং ফ্রম আস ভ্যানিশিং। মানে যখন আমরা ছোট থাকতাম তখন আমরা বাইরের জিনিস নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতাম না? বিশেষ করে ছোট বাচ্চারা প্রশ্ন করে না এখনো?
এটা কেন হয়, এটা কি জিনিস, ওরা জি যে স্যার। কি করে, এগুলো হচ্ছে অবস্টিনেট, এবং তাদের সেই কোশ্চেনের উত্তর না পাওয়া পর্যন্ত তারা কোশ্চেন করতেই থাকে এই জন্য বলে অবস্টিনেট। অবস্টিনেট মানে কি জানো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ অবস্টিনেট? স্যার আজগবি। না, একগুঁয়ে, মানে উত্তর দিতেই হবে তাকে, না সে কান্নাকাটি করবে, না সেটা জানতে চাই, এরকম, মানে যেটা নিয়ে সে কথা বলছে তো উত্তর নিতেই হবে। এটা কেন করে, এটা কেন খায়? দেখো, স্টাবর্নলি রিফিউজিং টু চেঞ্জ ওয়ানস অপিনিয়ন, মানে সে কোশ্চেন করেছে, আমি বলছি এই ধরনের কোশ্চেন করতে না, এই ধরনের চিন্তাভাবনা নিতে নাই, কিন্তু না, সে করেই ছাড়বে। তো এরকম যে ধরনের অবস্টিনেস কোশ্চেনিং বাচ্চারা করে, সেটা সেন্স এবং আউটওয়ার্ড থিংস নিয়ে, এই পৃথিবী সম্পর্কে সেন্স নিয়ে, হ্যাঁ, সেইগুলো এখন ফলিং ফ্রম আস, সেগুলো আমাদের কাছ থেকে এখন হারিয়ে যাচ্ছে, ভ্যানিশিং হয়ে যাচ্ছে, কারণ আমরা বড় হয়ে গেছি, আমরা পৃথিবীর সম্পর্কে জ্ঞান লাভ করেছি, আর এই পৃথিবীর সম্পর্কে জ্ঞান লাভ করতে গিয়ে আর একটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি, সেটা কোনটা বলো? আমরা পৃথিবীর জ্ঞান অর্জন করতে গিয়ে সেই আমাদের পূর্বের যে বাসা, যে হোম, হেভেন, সেইগুলো সম্পর্কে আমরা জ্ঞান হারিয়ে ফেলেছি, ঠিক আছে? তাই বলতেছে যে বলতেছে দেখো, নট ফর দিস আই রেইজ দ্য সং অফ থ্যাঙ্কস অন প্রেইজ বাট ফর দোজ, তাহলে আমি এই যে নতুন নতুন ব্লেসেডনেস পাচ্ছি, বা অতীতের কথা চিন্তা করলে আমার ভিতরে একজন সুখ অনুভূত হয়, এ কারণেই যে আমি আমার চাইল্ডহুডের প্রশংসা করছি তা নয়, বরং তার জন্যই আমি চাইল্ডহুডের প্রশংসা করছি যে আমরা ওই সময়ে কিছু অবস্টিনেট কোশ্চেন করতাম, যে কোশ্চেনগুলো একদম মনের সিম্পলিসিটি থেকে আসতো, তাই তো? ওই কোশ্চেনগুলো কি বাচ্চারা কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে করতো, কাউকে বিরক্ত করার জন্য করতো, নাকি জাস্ট তার ইনোসেন্ট ভাব থেকে করতো? তার ইনোসেন্ট ভাব, তাই না? তাহলে তার জন্য যে তারা এই ধরনের ইনোসেন্ট কোশ্চেনগুলো করতো, তারা পৃথিবীর সম্পর্কে জানতে চাইতো, এটা কি, এটা ছাগল, কেন তাকে ছাগল বলা হয়, এটা তারা, এটা দিয়ে কি হয়, এটা কেন লাগে, এরকমভাবে কি সে প্রতিনিয়ত কোনো না কোনো কোশ্চেন করতে থাকতো, যেগুলো হচ্ছে সেন্স অ্যান্ড আউটওয়ার্ড থিংস। সেন্স মানে কি, আমাদের হয়তো আমাদের সেন্স নিয়ে এটা কেন বলে, এটা কেন হয়, অথবা আউটওয়ার্ড থিংস মানে কি, বাহ্যিক, যে এটা কী ফুল, এটা কি বলে, এটা খায় কেন, এটা খায় না কেন, এরকম প্রতিনিয়ত, তাই না? সেগুলো কি মানে কি হচ্ছে, যেগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, আমরা এখন আর সেই প্রশ্নের উত্তর খুঁজি না, বা আমরা সেইগুলো এখন জানতেও চাই না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি, এগুলো আমাদের নিয়ে আর ভাবায় না। তাই বলছি দেখো, ব্ল্যাঙ্ক মিসগিভিংস অফ আ ক্রিয়েচার মুভিং অ্যাবাউট ইন ওয়ার্ল্ডস নট রিয়েলাইজড। কারণ দেখো, ছোটোবেলায় আমরা রিয়েলাইজ করতাম, ছোটোবেলায় একটা পিঁপড়া নিয়েও আমরা ভাবতাম, কিন্তু এখন এই পৃথিবীতে কত কিছু ঘুরে বেড়াচ্ছে, আমরা তাকে রিয়েলাইজই করি না, আমরা এখন আর ভাবার চেষ্টাই করি না। ছোটোবেলায় ভাবতাম, হ্যাঁ, পিঁপড়া নিয়ে, একটা ছোটো পিঁপড়া দেখছি, ওটা নিয়েই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছি, কেমনভাবে চলছে, কেমনভাবে হাঁটছে, কি করছে এটা। পাখি দেখলে পাখিটা ধরতে হবে, পাখিটা খাইতে হবে, না সরি খাওয়াতে হবে, পাখিটা নিয়ে খেলতে হবে, এরকম আর কি। কিন্তু এখন সেইগুলো নিয়ে আমাদের আর চিন্তা ভাবনা নেই, আমরা এখন রিয়েলাইজই করি না। হ্যাঁ, এখন আর আমরা রিয়েলাইজই করি না, যা হওয়ার সেটা হয়ে যাচ্ছে। ওই যে ওই পার্টটা ফান হিলে ছিল লাস্টের দিকে। তাই বলছে, হি হাই ইনস্টিংস বিফোর হুইচ আওয়ার মর্টাল নেচার ডিড ট্রিম্বল লাইক আ গিল্টি থিংস সারপ্রাইজড। দেখো, হাই ইনস্টিংস মানে কি, তখন আমাদের ছিল হাই ইনস্টিংক্ট, ছোটোবেলায় আমাদের ইনস্টিংক্টগুলো হাই ছিল, আমরা সব কিছু নিয়ে ভাবতাম, সেই ইনস্টিংক্টগুলো কেমন জানি ভোতা হয়ে গেছে না। বলছে বিফোর হুইচ আওয়ার মর্টাল নেচার ডিড ট্রিম্বল লাইক আ গিল্টি থিং সারপ্রাইজড, যে আমাদের মর্টাল নেচারটাও ওই ইনস্টিংক্টের কাছে ট্রিম্বল করতো, ভয়ে কাঁপতো, গিল্টি অবস্থায়, কারণ আমরা ওই কোশ্চেনের আনসার দিতে পারতাম না। পারতাম বলো? ছোটো বাচ্চাদের অনেক প্রশ্ন থাকতো যেগুলোর উত্তর আমরা দিয়ে বলতে পারতাম না। তাই বলতেছে যে বাট ফর দোজ ফার্স্ট অ্যাফেকশনস, কারণ এই জন্য বলতেছি ওই জিনিস প্রতি আমাদের ফার্স্ট অ্যাফেকশন ছিল ছোটো বাচ্চা হিসাবে, না যে ওইগুলো নিয়ে আমরা ভাবতাম, ওগুলো নিয়ে আমরা বলতাম, ছোটো ফুল নিয়ে আমাদের একটা অ্যাফেকশন ছিল, ছোটো একটা পাখি নিয়ে অ্যাফেকশন ছিল, একটা ছাগল মারা গেলে আমরা ওটা নিয়ে কাঁদতাম, নাকি বিড়ালের বাচ্চা বাবা কেন এনে দিবে না, আমাকে ওটা দিতে হবে, এই জন্য কান্না করতাম। তখনকার অ্যাফেকশন ছিল পিওর অ্যাফেকশন, কিন্তু সেগুলো এখন হয়ে গেছে কি দোজ শ্যাডোই রিকালেকশন, সেগুলো জাস্ট এখন শ্যাডোই রিকালেকশন হয়ে গেছে। আমি তখন 7 না 6 পড়তাম, একটা ছাগল আমার দাদু কিনে এনেছিল, ওইটা মানে আমি খাওয়াতাম, চড়াতে নিয়ে যেতাম, হ্যাঁ, এবং কীভাবে ঘাস খায় তো দেখতাম বসে বসে ওর মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরকম আর কি, খুব আগ্রহবশত। তো আমি একটা হোস্টেলে থাকতাম, বোর্ডিং হোস্টেলে। ছুটিতে আমার বাবা কি করছে, আমাকে ছুটিতে বাড়িতে নিয়ে আসছে। কিসের কারণে আমি জানতাম না, বলছে চল তো বাড়িতে গিয়ে
দেখবি, গিয়ে দেখি যে ছাগলটা কিনে আনা হয়েছিল ওই ছাগলটা কেটে ফেলেছে। ঠিক আছে, ছাগলটা কেটে ফেলেছে, ওই ছাগলের মাংস রান্না হয়েছে, ওইটা এখন খাবে। তাই আমাকে বাসা থেকে বাড়িতে নিয়ে আসছে। এই নিয়ে তো আমার, হ্যাঁ বললামই তো, সে কি কান্না, মাংস যা দিয়েছিল সব ফেলে দিয়ে আমি, সে মানে পুরো 2 দিন পর তো আমি অসুস্থ হয়ে গেছিলাম এটার জন্য, বুঝতে পেরেছো? এখনো মনে পড়ে সেই জিনিসটা, যে আমি অসুস্থ হয়ে গেছিলাম এরকম, যে কেন কাটা হলো, কি কারণে, ইত্যাদি ইত্যাদি। মানে একটু অসুস্থ, মানে একটু মুখে একটু ঘানা কি হয়েছিল, মানে অসুস্থ হয়ে গেছিলো, বিক্রি হচ্ছিল না। আমি তখন জানতাম না, আমি অনেকদিন বাইরে ছিলাম, হোস্টেলে থাকতাম, আমি ছুটিতে আসতাম। তো একবার নিয়ে এসেছে, দিয়ে দেখাচ্ছে। তো আমি বলছি তোমার এটা দেখালা কেন, আমাকে না বললেই পারতা। হ্যাঁ, এরকম করে সে মানে আমাকে যা দিয়েছিল সব ফেলে দিয়েছিলাম, আমি খাবো না, এই করুন এই করুন। তো সেই যে কান্নাটা, আর একবার কান্না করেছিলাম কুকুরের বাচ্চা নিয়ে। আমি কুড়াই নিয়ে আসতে কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চাটাকে আমি মনে করি শীতের সময় তো কুকুরের বাচ্চা হয়, এই শীতের সময় তো বাচ্চা হয়। হ্যাঁ, তো একটা আমাদের এক মানে চাচা সম্পর্কের হয়, ওদের বাসাতে একটা কুকুর থাকতো, তা ওর বাচ্চা হয়েছে অনেকগুলো। তার ভিতর থেকে আমি লুকিয়ে লুকিয়ে একটা নিয়ে আসছি, ছোট সুন্দর থেকে একটা বাচ্চা নিয়ে এসে কাঁথার মধ্যে নিয়ে ঘুমাইছি, বুঝতে পেরেছো? আর কি করছে, ঘুমাইছি, আর রাতের বেলায় আমার বাবা কি করছে, ওই নিয়ে গিয়ে একটা বাঁশঝাড় ছিল আমাদের পাশে, ওইখানে ফেলে দিয়ে আসছে। সকালে উঠে দেখি বাচ্চা, কুকুরের বাচ্চাটা নাই, কোথায় গেছে দিয়ে আমি তো মোটামুটি খোঁজাখুঁজি শুরু করছি। খুঁজে গিয়ে দেখি ওই বাঁশঝাড়ের ভিতরে ও ডাকতেছে। হ্যাঁ, পরে গিয়ে আমি ওইখানে বসে আছি, হয় কুকুরের বাচ্চাকে নিতে হলে আমাকেও নিতে হবে, না হয় আমিও বাসায় যাব না। তো এই যে ছোটবেলাকার যে চিন্তাভাবনাগুলো, তাই না? কিন্তু এখন কত কুকুরের বাচ্চা আছে এখন রাস্তায়, ওগুলো আমরা কেয়ারই করি না। কারণ কি, সেই চিন্তাভাবনাগুলো এখন, সেই অ্যাফেকশনগুলো শেষ হয়ে গেছে। সেগুলো এখন শুধু জাস্ট শ্যাডো রিকাল। আমরা কেমন ফিল করতাম এখন ভাবি, যে অ্যাফেকশনগুলো কেমন করে ফিল করতাম, সেগুলো কেন হতো এগুলো। হ্যাঁ, এরকম একটা বিষয়। তারপর সে বাট ফর দোজ ফার্স্ট অ্যাফেকশন, দোজ শ্যাডো রিকালেকশন, এগুলোর জন্যই এখন আমি আসলে প্রেজ করি আমার এই চাইল্ডহুডের। বলছে এগুলোর জন্য না, বরং এইগুলোর জন্য। হ্যাঁ, বলছে বাট ফর দোজ ফার্স্ট অ্যাফেকশন, দোজ শ্যাডো রিকালেকশন, হুইচ বি দে হোয়াট দে মে। হ্যাঁ, বলছে সেই অ্যাফেকশনগুলো যাই হোক না কেন, ব্যাপারটা এরকম, বি দে হোয়াট দে মে মানে কি, সেই অ্যাফেকশনগুলো যেমনই হোক না কেন, সে যত জঘন্য বা যত নিম্নমানের হোক না কেন, তারপরেও সেই যে রিকালেকশনগুলো আর ইয়েট দ্য ফাউন্টেন লাইট অফ অল আওয়ার ডে, সেইগুলোই যেন ফাউন্টেন লাইট হিসাবে কাজ করে, আমাদের আলো হিসাবে কাজ করে। মনে হয় যেন তখনই যেন আমি সেই স্বর্গীয় লাইট নিয়ে থাকতাম, কারণ আমার সব কিছুকে ভালো মনে হতো। কারণ কি, হয়তো বা স্বর্গেও আমরা হয়তো এমনটাই অবস্থান করতাম, সকল কিছুর সাথে যেন আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, যে সম্পর্কগুলো এখন আর হয়তো নেই, কারণ পৃথিবী আমাদের মধ্যে সেই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। তাই বলছে আর ইয়েট আ মাস্টার লাইট অফ অল আওয়ার সিইং, অথবা এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, যা কিছু ভাবছি, যা কিছু চিন্তা করছি, তার মাস্টার লাইট হচ্ছে এই শ্যাডোই রিকালেকশনগুলো, যেগুলো আমরা হয়তো বসে বসে ভাবলে ছোটোবেলাকার কথাগুলো মনে হয় ওগুলোই যেন আসল লাইট ছিল, ওগুলোই যেন সত্যিকারের আলো ছিল, ওগুলোই যেন সত্যিকারের জ্ঞান বা বুদ্ধি ছিল, কিন্তু এখন আর সেগুলো নাই। সুতরাং সেগুলোই যেন আমাদের কি করে, আফোর্ডাস, সেগুলোই যেন আমাদেরকে তুলে ধরে, সেগুলো যেন আমাদেরকে চেরিশ করে, অ্যান্ড হ্যাভ পাওয়ার টু মেক আওয়ার নয়েজি ইয়ার্স সি মোমেন্টস ইন দ্য বিং অফ ইটার্নাল সাইলেন্স। হ্যাঁ, যে কালেকশনগুলো, যে রিকালেকশনগুলো, যে চিন্তাভাবনাগুলো, যে স্মৃতিগুলো, সেগুলো যেন আমাদেরকে কী করছে, আমাদেরকে বাঁচিয়ে রাখছে, আমাদেরকে মানে কি বলবো, এত পৃথিবীর দুঃখ কষ্টের মধ্যেও আমাদেরকে কি করছে, সেই ইটার্নাল সাইলেন্স মুহূর্তে। দেখ, ইটার্নাল সাইলেন্স বলতে কোনটা বোঝাচ্ছে বলো তো? ইটার্নাল সাইলেন্স কোনটা? মৃত্যু, তাই তো? হ্যাঁ, তাই বলছে সেই পর্যন্ত আমাদেরকে কি করে রাখে। আবার নয়েজ ইয়ার্স মানে কি, নয়েজ ইয়ার্স মানে হচ্ছে পৃথিবীর এই জীবনযাপন, আমরা খুব হইচই, অহংকার, গর্ব করি না, এটাকে কবি নয়েজি ইয়ার্স বলেছে। এই নয়েজি ইয়ার্সটা আমাদের কাছে সিম মোমেন্টস, মুহূর্ত মনে হয়, কয়েক মুহূর্ত। মানে পৃথিবীতে আমরা খুব, মানে যখন আমরা আসলে ওই একটা নির্দিষ্ট বয়সে যাব না, যখন মোটামুটি মৃত্যুর কাছাকাছি আসবো, তখন পৃথিবীর এই টাইমটাকে খুব ছোট মনে হবে। যেমন এখন আমাদের বয়স মোটামুটি, তো তোমাদের যারা আছো তারা এখন মোটামুটি 20-22, তাই তো, 21-20 হবে। তাহলে সেই জন্মগ্রহণ করলাম এতদিন, সেই পিছনের দিকে তাকালে কেমন মনে হয়? খুব দীর্ঘ সময় মনে হয় না কিছুদিন মনে হয়? এই যে কিছুদিন আগে তো আমি কিছুদিন, তাহলে এরকম যারা বলছে সেই ইন দ্য বিং অফ দ্য ইটার্নাল সাইলেন্স, যখন আমরা ইটার্নাল সাইলেন্সে পৌঁছে যাব না, তখন ওই নয়েজি ইয়ার্সগুলোকে, এই পৃথিবীর এত জাঁকজমকতা, এত হইচই, এত অহংকার, এত গর্ব, এত মানে কি বলবো, দাঙ্গা হাঙ্গামা, এই সব কিছু মুহূর্ত মনে হবে। তখন ট্রুথস দ্যাট ওয়েক,
তখন সত্য জেগে উঠবে, আসল সত্যটা আমাদের মধ্যে জেগে উঠবে। টু পেরিশ নেভার, যে সত্য আর কখনোই আমাদের কাছ থেকে পেরিশ বা ধ্বংস হবে না। কিসের সত্য? যে আমরা আসলে কোথায় ছিলাম, আমরা আসলে কে ছিলাম। তাই বলছে হুইচ নাইদার লিস্টলেসনেস নর ম্যাড এন্ডেভার নর ম্যান নর বয় নর অল দ্যাট ইজ অ্যাট এনমিটি উইথ জয় ক্যান আটারলি অ্যাবলিশ অর ডিস্ট্রয়। অতএব সেই শেষ দিনে আমরা যে সত্যকে পাবো, সেই সত্যটাকে কেউ ধ্বংস করতে পারবে না। বলছে আটারলি মানে কি, পুরোপুরি অ্যাবলিশ বা ডিস্ট্রয় করতে পারবে না, কেউ করতে পারবে না। কী করতে পারবে না? কোনো পুরুষ পারবে না, কোনো বয় পারবে না, অথবা আনন্দের সাথে যাদের শত্রুতা আছে এমন কোনো কিছুই সেই সত্যটাকে ধ্বংস করতে পারবে না। যে সত্য জীবনের শেষ মুহূর্তে এসে আমাদের মাঝে আসলে জেগে উঠবে, যে সত্যটা শিশুকালে ছিল আর যে সত্যটা ওই শেষ বয়সে আসবে। বাকি এই যে মাঝখানের যে নয়েজি ইয়ার্স, এগুলোকে আমাদের মনে হবে যেন কি মুহূর্ত, কিভাবে আমরা জীবনটাকে কাটিয়ে ফেললাম। ঠিক আছে, তাই বলছে কি ম্যাড এন্ডেভার মানে কি, আমরা যে চেষ্টা করতেছি, আমরা যত চেষ্টা করি না কেন এই সত্যকে ধ্বংস করার জন্য, এই সত্যকে ধ্বংস করা যাবে না। লিস্টলেসনেস মানে কি, মানে নিরাশা, হতাশা, হ্যাঁ, এরকম কিছু যা দিয়ে আমাদের ভিতরে আনন্দহীনতা, এগুলো কোনো কিছুই আমাদের এই সত্যটাকে ধ্বংস করতে পারবে না, নষ্ট করতে পারবে না। দেখো বলছে ফিলিং অফ ল্যাক অফ এনার্জি এনথুজিয়াজম, হতাশা, নিরাশা, অসহায়ত্ব, এই সকল কোনো কিছুই যেটা সত্য সেটা সত্যই, সে সত্য আবার নতুন করে জেগে উঠবে, যে সত্যকে আমরা কখনোই ধ্বংস করতে পারবো না। ঠিক আছে, তাই বলছে আটারলি অ্যাবলিশ করতে পারবো না, ক্যান আটারলি অ্যাবলিশ অর ডেস্ট্রয়। তখনই কি এই যে বৃদ্ধ বয়সেই তো মানুষ শান্ত হয়ে ওঠে, তাই না? বিশেষ করে বৃদ্ধাশ্রমে যদি ভিজিট করা হয় তাহলে বোঝা যায়, তাদের গল্প শুনলে বোঝা যায় যে এত কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু এই যতই আমরা এই কথা শুনি, তাতে কি কোনো লাভ আছে বলো তো? আমরা কি তার কথা শুনবো? নাকি আমরা আমাদের রক্তের জৌলস দিয়ে, হ্যাঁ, উষ্ণতা দিয়ে আমরা আমাদের মতো চলবো? পৃথিবীতে কত জ্ঞান দেখলাম, কত কিছু বুঝলাম, যতই একজন বলুক পৃথিবীতে বাঁচতে আর কয় টাকা লাগে, এই কথা দিয়ে কেউ চলবে যে জীবন? বলো, যতই আমরা বলি জীবনে চলতে আর কয় টাকা লাগে, এই কথা আমরা সবাই বলি, এ কথা আমরা সবাই বলি। তার কত টাকাই বা লাগে, কত টাকাই লাগে তা সেটাই বলে দেন, তাহলে সেটুকুর ভিতরে থাকবো আমরা জানি না। কারণ এই পৃথিবীতে এসেছি আমরা সামনের দিকে দৌড়ানোর জন্য। কত টাকাই বা লাগে এই প্রশ্ন দিয়ে কোনো লাভ নেই, এই কথা দিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা এই কথা জানি, শুনি, কিন্তু মানি না। অতএব এই কথা বলেও কোনো লাভ হবে না, কারণ এটাই মানুষের ধর্ম, এটাই মানুষের কর্ম, যে মানুষ তার স্বপ্ন নিয়ে আগাবে। আর স্বপ্ন বলতে আসলে কি বোঝায়? পৃথিবীর স্বপ্ন মানে কি? স্বপ্ন বলতে কি, সাকসেস বলতে আসলে আমরা কি বুঝি পৃথিবীতে? আমি যতই গরিব অবস্থায় সুখে থাকি কিনা, আমাকে ব্যর্থই বলবে মানুষ, তুই তো কিছু করতে পারিস না। আমি যে মনে মনে সুখে আছি সেটা কেউ ভাববে না। আমি যে কুড়ে ঘরে আছি, আমি যে খাবার খাচ্ছি সেটা যে মানে নিম্নমানের, এটা মানুষের চোখে পড়ে, বলবে হুদাই ব্যর্থ মানুষ, ব্যর্থ মানুষ। সাকসেস কারা? সে তুমি নীতিহীন ভাবুক আর যাই ভাবুক না কেন, সাকসেস তো সেই হবে যে ল্যাম্বরগিনি কিনেছে টিকটক করে, নাকি? আলটিমেটলি হ্যাঁ, সেই তো সফল বলতে আমরা কি বুঝি? যতই বলি না কেন আমরা, কত টাকা লাগে, কি লাগে, আসলে লাগে, এটাই তো লাগে। পৃথিবীতে এসেছি বা কিসের জন্য? আমার কথা হলো এটাই। এতই যখন আমরা বলছি কিন্তু করছি না, তা ওটা ভেবে লাভ কি? যেটা আমি বলছি কিন্তু করছি না, তাহলে সেটা ভেবে তো আমার লাভ নেই। বরং যা বিশ্বাস করি সেটা ভেবেই চলি। এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন কি, আমরা যা বলি তা করি না, নাকি? আর যা করি তা বলি না, মানে কি বিশ্বাস করি না ব্যাপারটা, তাই তো? যা বিশ্বাস করি তা করি না, আর যা করি তা বিশ্বাস করি না। তাহলে কেমন হলো? এখানেই হচ্ছে আমাদের দ্বিধান্বিত মনোভাব। তাই বলতেছে যে এই পৃথিবীতে যখন এসেছি, পৃথিবীর সব কিছু আমাকে জাপটে ধরবে, এটাই বাস্তবতা। একসময় আবার সেই ছোটোবেলাকে যেমন সত্য নিয়ে ভাবতাম, আবার বৃদ্ধকালে এসে আবার সেই জিনিসই ভাবতে থাকবো। আমরা যখন অ্যাজ ইউ লাইক ইট পড়বো, তখন দেখবো যে আসলে সেকেন্ড চাইল্ডহুডে আমরা চলে আসবো। সেকেন্ড চাইল্ডহুড, সেকেন্ড ইনফ্যান্সি। তখন আমরা বিছানায়, হ্যাঁ, হিসু করে ফেলবো, বিছানায় খাইবো, হ্যাঁ। কিন্তু ফার্স্ট চাইল্ডহুড আর সেকেন্ড চাইল্ডহুডের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বলো? ফার্স্ট চাইল্ডহুডে সবাই আমাদেরকে ভালোবাসে, তাই না? আমাদেরকে কি করে, গ্রহণ করে, তাই না? কিন্তু সেকেন্ড চাইল্ডহুড, বৃদ্ধ বয়সে কি আমাদেরকে সবাই ঘৃণা করে, বিরক্ত বোধ করে, দূরে করে। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য। অবুঝা মনে করে। হ্যাঁ, সেই আগেও যেমন দাঁত ছিল না, সব দাঁত পড়ে গিয়ে দাঁতহীন হয়ে পড়বো। যখন আমরা হাঁটতে পারতাম না, আবারও সে হাঁটতে পারবো না। আবার পোশাক আশাক নিয়ে আমরা সতর্ক থাকবো না, বৃদ্ধ বয়সে এসে আমরা আবার পোশাক আশাক নিয়ে সতর্ক থাকবো না। কোথায় কি চলে যাবে, হ্যাঁ? আমরা তখন চেহারা নিয়ে ভাববো না, আমরা খাবার নিয়ে ভাববো না, আমরা সব কিছু এলোমেলো দেখতে থাকবো,
মানে পৃথিবীকে আস্তে আস্তে ভুলতে থাকবো, আবার ভিতরে ভিতরে আমরা সেই হেভেনকে নিয়ে চিন্তা করতে থাকবো। এই তো মাঝখানে একটু হইচই। তাই বলতেছে হেন্স ইন আ সিজন অফ কাম ওয়েদার দো ইনল্যান্ড ফার উই বি। দেখো, হেন্স ইন আ সিজন অফ কাম ওয়েদার দো ইনল্যান্ড ফার উই বি আওয়ার সোলস। তার মানে কি এখানে ইনল্যান্ড ফার উই বি মানে কি আমরা অনেক দূরে অবস্থান করছি। বিশেষ করে তিনটা নাবিতে পড়লাম না যে বিশাল একটা জঙ্গল বা বন, সে বনের দূরে কোথাও ঝর্ণার পানি পতন হচ্ছে, তাই তো পড়ছে, সেই পানি পতনের সাউন্ড আমি দূর থেকে শুনতে পাচ্ছি। তা কারণ কি? কারণ চারিদিকে নীরবতা, চারিদিকে শান্ত পরিবেশ, এই জন্য দূরে ঝর্ণার পানি পতনের সাউন্ড আমি এখান থেকে শুনতে পাচ্ছি। তাই বলতেছে ঠিক ওই রকম যখন আমরা আবার কেমন হয়ে পড়ব, আবার যখন আমরা এই যে ইটারনাল সাইলেন্সের কাছাকাছি চলে আসবো, তখন আমাদের সিজনটা যেটা যদি নয়েজি ছিল, যেটা ঝোড়ালো ছিল, সেটা আবার কেমন হয়ে যাবে? কাম হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। এবং দো ইনল্যান্ড ফার উই বি, এবং যদিও আমরা হেভেন থেকে অনেক দূরে থাকবো, তারপরেও আওয়ার সোলস হ্যাভ সাইট অফ দ্যাট ইমর্টাল সি। সেই ইমর্টাল সি, যে সি পার করে আমরা এই পৃথিবীতে এসেছি, সেই সিটাকে আবার আমরা দেখতে থাকবো, আবার আমরা দেখতে পাবো। তখন পৃথিবী আমাদের কাছে আর প্রয়োজনীয় মনে হবে না, পৃথিবীকে আর গুরুত্বপূর্ণ মনে হবে না। তখন স্বর্গ যতই দূরে থাকুক না কেন, স্বর্গের সেই সাইট, সেই ইমর্টাল সি, যে সি পার করে আমরা এই পৃথিবীতে এসেছি, সেটা আবার আমরা দেখতে পাবো। কারণ বলছি যে সি এর মাধ্যমে কি হুইজ ব্রট আস হিদার, কারণ এই সমুদ্র পার করেই আমরা এখানে। সেই সমুদ্র বলতে কি আসলে সমুদ্রকে বোঝানো হচ্ছে, নাকি এই জন্ম নামক স্যার দুনিয়ার সমস্ত মানে না না দুনিয়ার না, এখানে ইমর্টাল সি বলতে ওই জন্ম এবং মৃত্যু নামক যে জায়গাটা, সেটাকে বোঝানো হচ্ছে। মনে করো ওইদিকে হচ্ছে মাঝখানে সমুদ্র, ওই সাইডে হচ্ছে ইংল্যান্ড, এই সাইডে হচ্ছে মনে করো আমেরিকা। তাহলে আমেরিকাতে যেতে হলে তো সমুদ্র পার করে যেতে হবে নাকি, আবার ফিরে আসতে হলে সমুদ্র পার করে আসতে হবে। তা ঠিক একইভাবে আমি যখন পৃথিবীতে এসেছি, তখন স্বর্গ থেকে ওই ইমর্টাল সি পার করে এসেছি, আবার সেই ইমর্টাল সি পার করে আমি আবার স্বর্গে ফেরত যাব। তাই বলছে যে ইমর্টাল সি আমাদেরকে এই পৃথিবীতে এনেছে, ঠিক আছে তো, সেটাই আবার করবে কি, ক্যান ইন আ মোমেন্ট ট্রাভেল মানে দিদার, সেই সি পার করে আমরা মুহূর্তের মধ্যে আবার সেখানে চলে যাব, ট্রাভেল করব। তাহলে ইমর্টাল সি বলতে আমরা আসলে কোনটাকে বুঝছি? এই মৃত্যু নামক জায়গাটাকে না, যেটা পার করেছি আমরা শুধু এ পাশে আর ও পাশে যাওয়ার জন্য, বলো। এবং সেই ইমর্টাল সি পার করে যখন আমরা আবার পৌঁছে যাব সেই জায়গায়, হ্যাঁ, অ্যান্ড সি দ্য চিলড্রেন স্পোর্ট আপন দ্য শোর, এবং গিয়ে দেখব সেই ইমর্টাল সি এর শোরে ওই শিশুরা আবার খেলা করছে। কারণ কি, এই পৃথিবীতে আমরা শিশু হিসাবে এসেছিলাম, আবার পৃথিবী ছেড়ে আমরা কিন্তু যাব যখন, তখনও শিশু হিসাবে যাব। তার মানে স্বর্গের জায়গাটা কি গ্রোন আপ মানুষের নাকি শিশুর? কবির মতে শিশুর। অতএব পৃথিবীতে আমরা মাত্র বড় হয়েছি মাত্র, কারণ এই সময় আমরা কিছু নয়েজি ইয়ার্স জাস্ট লিড করেছি, পালন করেছি, স্পেন্ড করেছি। আমরা শিশু হিসাবে এসেছিলাম, আবার সেকেন্ড চাইল্ডহুড, যখন আমরা পৃথিবীর সব জ্ঞান কর্ম সব ভুলতে ভুলতে আবার সেই ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আমাদের ব্রেনটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আমাদের সোলটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, দিয়ে আসল সত্যটা জেগে উঠবে যে আমরা কোথায় ছিলাম, সেইখানে আবার আমরা ট্রাভেল করবো। মানে কি, মুহূর্তের মধ্যে আমরা সেখানে চলে যাব মৃত্যুর মাধ্যমে, এবং সেখানে গিয়ে দেখব সেই শিশুরা সেখানে খেলা করছে। অ্যান্ড হিয়ার দ্য মাইটি ওয়াটার্স রোলিং এভারমোর, এবং সেই ইমর্টাল সি এর যে মাইটি ওয়াটার, সেটা বরাবরের মতো এখনও রোলিং করছে মানে আমাদেরকে বয়ে নিয়ে যাচ্ছে আর আনতেছে আর যাচ্ছে। এরকমভাবেই দেখো, আজকে একজন মারা যাচ্ছে তো আর একজন জন্মগ্রহণ করতেছে নাকি, এই ইমর্টাল সি এর পারাপার চলতেই আছে। এই মানে জন্ম মৃত্যুর যে খেলা, এটা চলতেই আছে। আর এইটুকুর মধ্যেই আমরা পৃথিবীতে আসা যাওয়া, এই আর কি, তাছাড়া কিছুই না। কি বোঝা গেল কিছু কথা? তাহলে এখানে সি দিয়ে কি আমাদের পৃথিবীর কোনো সি কে বোঝাচ্ছে? মানে কি বলতে যাচ্ছে কবি, সেটাকে সেন্স করো। হ্যাঁ, মানে তুমি যদি ডিকশনারি মিনিং দিয়ে খুঁজতে যাও, তাহলে ডিকশনারি মিনিং এর কোন মিনিং দিবে বলো? একটু মিউট রাখতে হবে। তা এই ইমর্টাল সি যদি ডিকশনারি মিনিং খোঁজো, এর কোনো মিনিং আসবে তোমার এই কবিতার সাথে লিংক লাগিয়ে আনতে পারবা যে কি বলতে আসবে না? ইমর্টাল মানে ইমর্টাল, সি মানে সি, তাহলে এখন সেটা দিয়ে আবার কি বোঝায়? এরকম ভাবে নয়েজি ইয়ার্স বলতে কি বোঝানো হচ্ছে, হ্যাঁ, ইটারনাল সাইলেন্স বলতে কি বোঝানো হচ্ছে, তারপর হচ্ছে অ্যাবলিশ মানে ধ্বংস করা, ডিস্ট্রয় করা, কিন্তু এগুলো দিয়ে আসলে কি বলতে চাচ্ছে, এই কবিতাটা যখন তুমি এর ভিতর ঢুকে যাবা তখনই বুঝতে পারবে আর কি। তো যাই হোক, তাহলে এইভাবে কবি বলতেছে, অতএব আমরা পৃথিবীতে যে মুহূর্তটুকু থাকবো না কেন, আমাদের উচিত জয়ের সাথে থাকা, নাকি? বিশেষ করে জয় তাহলে কাদের মধ্যে আছে? জয়
এই যে প্রকৃতির মধ্যে আছে, যারা ইনোসেন্স। আমরা কি উইলিয়াম ব্লেকের পড়ে আসলাম না? তাহলে ইনোসেন্ট কারা বলো? আলটিমেটলি ইনোসেন্ট আমরা কারা? প্রকৃতির পাখি, ফুল, ছোট বাচ্চা, ভেড়া, এরা তো ইনোসেন্ট নাকি? অতএব যারা ইনোসেন্ট তাদের মধ্যে কখনো দুঃখ থাকতে পারে না। তাই কবি বলতেছেন, দেন সিং ইয়ে বার্ডস, অতএব পাখি তুমি গান করো, সিং আ জয়াস সং, অ্যান্ড লেট দ্য ইয়ং ল্যাম্পস বাউন্ড অ্যাজ টু দ্য ট্যাভার্ড সাউন্ড। ওই যে আবার সে রিপিট করতেছে, হ্যাঁ, যাদেরকে তিনি দেখলেন যে সবাই আনন্দ করতেছে, কবি বলতেছে এখন সবাইকে আনন্দ করতে দাও, এখানে দুঃখ যেন না থাকে। হ্যাঁ, কারণ কি, আমরা যারা বড় হয়ে গেছি, ইন থট উইল জয়েন ইউর থ্রং, তোমাদের দলে আমরা হয়তো সশরীরে জয়েন করতে পারতেছি না, আমরা তোমাদের কাছে নাচানাচি করতে পারছি না। আমি যদি এখন এই বয়সে গিয়ে ছোট বাচ্চার সাথে নাচানাচি করি, তাহলে কি হবে? কুকুরের বাচ্চা নিয়ে যদি আমি খেলা করি, তাহলে মানুষ কি পাগল বলবে না? পাগল বলবে তো নাকি? তাই যেহেতু সরাসরি তোমার সাথে আমরা জয়েন করতে পারছি না, কিন্তু তোমাদের আনন্দে অন্তত আমরা চিন্তাতে হলেও, ইন থটে হলেও অন্তত তোমাদের দলে যোগ দিব। ইয়ে দ্যাট পাইপ, ইয়ে দ্যাট প্লে, যে বাঁশি বাজাচ্ছ, যে খেলা করতেছো, সবাই খেলা করো, যে বাঁশি বাজাচ্ছ সে বাঁশি বাজাও, যে খেলা করছো সে খেলা করো। ইয়েট থ্রু ইউর হার্টস টুডে ফিল দ্য গ্ল্যাডনেস অফ দ্য মে, অতএব সবাই মিলে যে যা করতেছো খুশিতে সেই কাজ করার মাধ্যমে এই যে মেয়ের যে গ্ল্যাডনেস, সামারের যে উষ্ণতা, সামারের যে জয়, সেটাকে সবাই নিজ নিজ অবস্থান থেকে ফিল করো। হোয়াট দো, কি হয়েছে? দ্য র্যাডিয়েন্স হুইচ ওয়াজ ওয়ান্স সো ব্রাইট বি নাও ফর এভার টেকেন ফ্রম মাই সাইট, অতএব যে র্যাডিয়েন্স সেই বাল্যকালে ছিল, চাইল্ডহুডে ছিল, যে র্যাডিয়েন্স, তাই তো, যে হেভেনলি লাইট, সেটা যদি এখন আমার সাইড থেকে কেড়ে নেওয়া হয় তাতে কি যায় আসে? কারণ পুনরায় তো আমি আবার সেটা ফিল করব। দো নাথিং ক্যান ব্রিং ব্যাক দ্য আওয়ার অফ স্প্লেন্ডার ইন দ্য গ্রাস, গ্লোরি অফ দ্য ফ্লাওয়ার, সেগুলো তার আমি ফিরিয়ে আনতে পারবো না। কোনো কিছুই আমার সেই গ্লোরি আমাকে ফিরিয়ে দিতে পারবে না। ফুলের সৌন্দর্য যেটা আমি ফিল করতাম, ঘাসের স্প্লেন্ডার যেটা আমি ফিল করতাম এককালে, আমি কি আর সেই ছোটোবেলায় ফিরে যেতে পারবো বলো? আমি কি আর সেই গ্লোরিগুলোকে দেখতে পাবো কখনো? যা কিছু হারিয়েছি পাবো বলো? না স্যার। তা যেহেতু পাবো না, তাহলে দুঃখ করে লাভ কি? উইল গ্রিভ নট, অতএব দুঃখ করে লাভ নাই। রাদার ফাইন্ড স্ট্রেংথ ইন হোয়াট রিমেন্স বিহাইন্ড, অতএব দুঃখ করে লাভ নেই, বরং পিছনে যা আছে, যতটুকু স্মৃতি আছে, সেইটুকু নিয়েই যেন আমরা বেঁচে থাকার শক্তিটা অন্তত পাই। কারণ কি, ইন দ্য প্রাইমাল সিম্প্যাথি হুইচ হ্যাভ বিন মাস্ট এভার বি, অতএব যে সিম্প্যাথি, যে প্রাইমাল, যে ন্যাচারাল, যে বেসিক সিম্প্যাথি, মায়া দায়া আমাদের ছিল, সেগুলো আগেও ছিল, এখনও থাকবে। দেখো, হুইচ হ্যাভ বিন মাস্ট এভার বি, মানে যা ছিল তা থেকে যাবেই, তা আমরা হারাবো না। যে সত্য আমরা ফিল করেছি ছোটোবেলায়, এখন হয়তো ফিল করতে পারছি না, কিন্তু আবার আমরা ফিল করব। যে জিনিসটা হারিয়েছি সেটা পৃথিবীর পামে পড়ে, পৃথিবীর এই আকর্ষণে পড়ে, তাই তো, মা বাবাকে ভুলে গিয়ে বিয়ে করেছি, আবার মা বাবাকে আবার বুঝতে শিখেছি। সেই বিয়ে করলে যেটা হয় না, বিশেষ করে বাংলা সিনেমা নাটকগুলো দেখা যায় যে নায়িকা করছে কি, নায়ককে একদম তার দলে নিয়ে এসছে, নায়ক বড় হয়ে টাকা পয়সা ইনকাম করে এখন শ্বশুরবাড়িতে থাকে, মা বাপকে ভুলেই গেছে নাকি? কিন্তু এককালে কি আবার মা বাপকে মনে করবে কি না, যে মা বাবা আমাকে মানুষ করেছে, হ্যাঁ, সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তারা কষ্ট আছে, তারা মারা যাচ্ছে, পরে যখন বুঝতে শিখবে নায়ক তখন হায় হায় করতে করতে বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাবে। তো এরকম বলছে, ইন দ্য সুদিং থটস দ্যাট স্প্রিং আউট অফ হিউম্যান সাফারিং, ইন দ্য ফেইথ দ্যাট লুকস টু ডেথ, ইন ইয়ার্স দ্যাট ব্রিং দ্য ফিলোসফিক মাইন্ড, মানে কি, এই যে সময় বলছে ইন দ্য ইয়ার্স দ্যাট ব্রিং দ্য ফিলোসফিক মাইন্ড, হ্যাঁ, এই যে আমি যখন ফিলোসফিক হয়ে উঠেছি, আমি যখন বুঝতে শিখেছি, এই সময়গুলোর কারণে এতদিন পার করে এসেছে। ইন দ্য ফেইথ দ্যাট লুকস টু ডেথ, অতএব মৃত্যুর মধ্য দিয়ে যখন আমরা ভাবি, তখন যে ফেইথ আমরা অর্জন করি। অথবা ইন দ্য সুদিং থট দ্যাট স্প্রিং আউট অফ হিউম্যান সাফারিং, আর হিউম্যান সাফারিং দেখে, সব কিছু দেখে আমাদের ভিতরে যে সুদিং থট বা মানে কি বলবো, হাই যে থটগুলো জেগে ওঠে, সেগুলো করবে কি, আবার আমাদেরকে ফিলোসফিক মাইন্ড তৈরি করে দিবে, আমাদের ভিতরে একটা দর্শন তত্ত্ব তৈরি করাবে, যেটা পুনরায় ওই যে আমাদের লাস্ট মুহূর্তে এসে আমাদের সে পূর্বের বাসাকে, আমাদের সে হোমকে আবার মনে করিয়ে দিবে। সুতরাং, অ্যান্ড ও ইয়ে ফাউন্টেন্স, মিডোজ, হিলস, গ্রুপস, ফরবেড নট অ্যানি সিভিয়ারিং অফ অল লাভস, তাই তো। অতএব দেখো, ফরবেড মানে কি, ফরবেডের পাস, তাই তো। তাহলে আমাদের যে সিভিয়ারিং মানে কি, সিভিয়ারিং মানে কি, বিচ্ছেদ। আমি যে একসময় ফাউন্টেন ভালোবাসতাম, আমি যে একসময় মিডো ভালোবাসতাম, একসময় আমি হিল ভালোবাসতাম, গ্রুপস ভালোবাসতাম, জঙ্গল বন সব ভালোবাসতাম,
কিন্তু এখন আমাদের ভালোবাসার মধ্যে যে বিচ্ছেদ হয়েছে সেই বিচ্ছেদকে নিষেধ করার কোনো কারণ নেই, এই বিচ্ছেদ থেকে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কারণ বিচ্ছেদ হয়েছে এ কারণেই যে আমি পৃথিবীর প্রতি আকর্ষিত হয়ে গেছি। ইয়েট ইন মাই হার্টস অফ হার্টস আই ফিল ইউর মাইট, কিন্তু হৃদয়ের হৃদয়ে মানে অন্তরের অন্তঃস্থল দিয়ে আমি এখনও তোমাদের শক্তিকে অনুভব করি। আই অনলি হ্যাভ রিলিঙ্কুইশ ওয়ান ডিলাইট টু লিভ বিনিথ ইউর মোর হ্যাবিচুয়াল সোয়ে, শুধুমাত্র এক জায়গাতে আমি রিলিঙ্কুইশ করেছি, একটা ডিলাইটকে আমি ছেড়ে দিয়েছি। রিলিঙ্কুইশ মানে কি? রিলিঙ্কুইশ মানে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, হারানো, তাই তো? দেখো ভলেন্টারিলি সিজ টু কিপ মানে ছেড়ে দেওয়া, গিভ আপ। বলছে একটা ডিলাইট আমি শুধু ছেড়ে দিয়েছি, সেটা হলো কি? টু লিভ বিনিথ ইউর মোর হ্যাবিচুয়াল সোয়ে, আমি যে তোমাদের অধীনে বসবাস করতাম, তো তোমাদের সাথে থাকতাম, এই থেকে যে ডিলাইটটা পেতাম এইটা এখন পাচ্ছি না, কারণ আমি জাগতিকতার মধ্যে লেগে গিয়ে আমি প্রকৃতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। কিন্তু এখনও আই লাভ দ্য ব্রুকস হুইজ ডাউন দেয়ার চ্যানেলস ফিট, যে ব্রুক বা যে ঝর্ণা এখনও চ্যানেল দিয়ে বয়ে চলেছে, আমি তাকে ভালোবাসি। ইভেন মোর দ্যান হোয়েন আই ট্রিপ লাইটলি অ্যাজ দে, তাই তো আমি তার থেকেও বেশি ভালোবাসি যখন আমি এখানে এসেছিলাম, দেখেছিলাম, তার থেকে এখন আমি বেশি ভালোবাসি, যদিও আমি তাদেরকে ভ্রমণ করতে পারছি না। দ্য ইনোসেন্ট ব্রাইটনেস অফ আ নিউবর্ন ডে ইজ লাভলি ইয়েট, ঠিক নিউবর্ন ডে এখনও লাভলি, এর যে ইনোসেন্ট ব্রাইটনেস এটা এখনও আমি মোহিত হই। দ্য ক্লাউডস দ্যাট গ্যাদার রাউন্ড দ্য সেটিং সান, তাই তো এই যে সেটিং সানের চারিপাশে, সূর্য ডুবে যাচ্ছে, চারিপাশে কী সুন্দর মেঘ জমা হয়ে কী সুন্দর কালারফুল যে একটা ইমেজ তৈরি করেছে, এগুলোকে এখনও আমি ভালোবাসি। ডু টেক আ সোমবার কালারিং ফ্রম অ্যান আই দ্যাট হ্যাথ কেপ্ট ওয়াচ ওভার ম্যানস মর্টালিটি, কারণ এই আকাশ, এই মেঘ, এগুলো এমন একটা কালারিং আমাদের আয়ে ব্যবহার করেছে বা ধারণ করেছে যেন মনে হচ্ছে তারা কি করতেছে, দ্যাট হ্যাথ কেপ্ট ওয়াচ ওভার ম্যানস মর্টালিটি, যেন মনে হচ্ছে তারা মানুষের অবিনশ্বতার উপর সবসময় একটা মানে কি অন্তর্দৃষ্টি বা একটা পাহারা বা এক ধরনের ফলো, যেটা বলি আমরা, ফলো আপ করতেছে, যেন আকাশ বাতাস এগুলো যেন বুঝে যে আমরা খুব শীঘ্রই এই পৃথিবী ছেড়ে চলে যাব। অ্যান্ড অ্যানাদার রেস হ্যাড বিন, তখন আবার আলাদা একটা রেস শুরু হবে, আর একটা দৌড় শুরু হবে। অ্যান্ড আদার পাম্পস আর ওন, সেখানে আবার নতুন মানুষ আসবে, নতুনরা জয়েন করবে। বিশেষ করে ওই যে ক্রসিং ব্রুকলিন ফেরি পড়ছিলাম না আমরা ফার্স্ট ইয়ারে, কি দ্বারা ছিল, যা কিছু হচ্ছে তা আগের মতোই হতেই থাকবে, শুধু একদল আসবে আর একদল যাবে, নাকি? এইভাবে ক্রসিং ব্রুকলিন ফেরির মতো। অতএব থ্যাঙ্কস টু দ্য হিউম্যান হার্ট বাই হুইচ উই লিভ, অতএব মানুষকে ধন্যবাদ, মানুষের ওই হৃদয়গুলোকে ধন্যবাদ যাদের জন্য আমরা এখনো বেঁচে আছি। থ্যাঙ্কস টু ইটস টেন্ডারনেস, ইটস জয়স, ফেয়ার্স, সব কিছুর জন্য ধন্যবাদ। আনন্দ, ভয়, টেন্ডারনেস, মানে পৃথিবীর যা কিছু ফিল করেছি সব কিছুই ভালো, কোনো কিছুর মধ্যে খারাপ কিছু নাই, কারণ পৃথিবীর যা কিছু তা পৃথিবীতেই থাকবে। জাস্ট আমরা অনুভব করতে শিখেছি, আমরা জাস্ট এনজয় করেছি। দুঃখ, কষ্ট, ভয়, আতঙ্ক এগুলো আমরা এনজয় করেছি। শিশুকালে যেমন আমাদের ভয় আতঙ্ক ছিল না, আবার বৃদ্ধকালে এসে এই ভয় আতঙ্ক আর থাকবে না। কে আমার টাকা চুরি করবে, কে আমাকে মারবে, কে আমাকে রাস্তায় ফেলে যাবে, এ নিয়ে কিচ্ছু মনে হবে না, কারণ আমরা সেই আসল সত্যকে খুঁজে পাবো, যে সত্যটা হলো যে আমরা যেখান থেকে এসেছিলাম খুব শীঘ্রই আমরা সেখানে ফিরে যাব, নাকি? অতএব টু মি দ্য মিনেস্ট ফ্লাওয়ার দ্যাট ব্লোজ ক্যান গিভ থটস দ্যাট ডু অফেন লাই টু ডিপ ফর টিয়ার্স, অতএব যে ফুলটা এখনই ঝরে যাবে, দ্য মিনেস্ট ফ্লাওয়ার দ্যাট ব্লোজ, যেটা ফুটছে আবার ঝরে যাবে, সেই ছোট ফুলও আমাকে সেই পরিমাণ চিন্তা দিতে পারে, ক্যান গিভ থটস, আমাকে সেই ধরনের চিন্তার উদ্বেগ করতে পারে, দ্যাট ডু অফেন লাই টু ডিপ ফর টিয়ার্স, যে চিন্তাটা অনেক সময় এত গভীরে অবস্থান করে যে আমরা কান্নাকাটি করেও হয়তোবা সেই সত্যে পৌঁছাতে পারি না। কিন্তু প্রকৃতির মধ্যে যদি আমরা তাকাই, ছোট বাচ্চা, ফুল, পাখি, এইগুলোর আনন্দ, জয়, মজা, ইনোসেন্স, টেন্ডারনেস, এইগুলোকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এমন সত্য, এমন চিন্তাকে আমরা পাবো যে চিন্তা আমরা সারা জীবন কান্না করেও হয়তোবা পাবো না ঘরের ভিতর। মানে তিনি মোটামুটি ইনোসেন্স, ছোট বাচ্চা, প্রকৃতি সব কিছুকে তিনি তুলনা করে এটাই বোঝাতে চাইলেন যে পৃথিবীকে আমরা শুধুমাত্র আমাদের চোখ দিয়ে দেখি, সেটা শারীরিক চোখ না, সেটা হচ্ছে মনের চোখ দিয়ে। কারণ ফিজিক্যাল যে আই, এটা দিয়ে আমরা আউটওয়ার্ড কোনো কিছুকে দেখতে পাই, কিন্তু ফিলোসফিক মাইন্ড যেটা হয় আমাদের তৈরি, সেগুলো দিয়ে আমরা ডিপ ফিলিংকে অর্জন করতে পারি পৃথিবী সম্পর্কে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি এই কবিতা সম্পর্কে। কবিতাগুলো খুব একটা যে শেষ হয়েছে, মানে কোনো আইডিয়ালে আমরা পৌঁছেছি তেমনটা না, কিন্তু একটা ধারণাকে আমরা
লাভ করেছি, তাই তো? এখান থেকে আমরা কিছুটা মোটিভেশন পেয়েছি পৃথিবী আর স্বর্গ সম্পর্কে। হ্যাঁ বলো। স্যার 10 নাম্বার স্টেনজায় কি বলে লাস্টের লাইনে আমাদের ডক্টর সেনের বইয়ে আওয়ার আছে, আপনার ওখানে আউট যে কোনটা কোনটা আবার? আওয়ার 10 নাম্বার স্টেনজা এখানে লাস্টের আমার 3 লাইনে স্টেনজা দেখেন। দেওয়া নেই, তুমি একটু ইয়াটা বলো। স্টেনজা তো আমার এখানে ভাগ করা আচ্ছা নেই। আচ্ছা হ্যাঁ hour of human suffering in the faith that looks through death তোমাদের ওখানে ভুল in আছে, আওয়ার অফ হয় না, আউট অফ হয়, আউট অফ হিউম্যান সাফারিং। আওয়ার অফ হয় আচ্ছা ওটা, আউট অফ মানে কি সাফারিং থেকে, আউট অফ মানে কোনো কিছুর ভিতর থেকে, ভিতর দিয়ে, ঠিক আছে? আউট অফ হিউম্যান সাফারিং, যে ওর ভিতর থেকে আমরা ফিলোসফিক মাইন্ডটা পেয়েছি, এটাই বলতে চেয়েছো তাই না? যেন কোথায় পেলাম? জি স্যার ওকে হ্যাঁ আউট অফ কোথায় কোথায়, এই যে আউট অফ হিউম্যান সাফারিং। হ্যাঁ বলছে স্প্রিং আউট অফ হিউম্যান সাফারিং, স্প্রিং আউট অফ মানে কি সৃষ্টি হওয়া, উঠে আসা, এটা আবার না। হ্যাঁ আচ্ছা, তো এই হলো মোটামুটি, আশা করি কিছুটা ধারণা পেয়েছো। বেসিক ধারণাটা এরকমই যেভাবে আমরা আলোচনা করলাম। এখন তোমাদের কাজ হবে একটু সামারি বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস যেগুলো আছে এগুলো পড়ার মাধ্যমে একটু ডিপ আইডিয়াটা আরেকটু অর্জন করে নেওয়া, ঠিক আছে? একটু ধারণাটা একটু ক্লিয়ার করে নেওয়া। এখানে যে থিমেটিক আইডিয়াল টাইটেলগুলো আছে তোমাদের বইয়ে কি আছে? কি সেন না রামজি তোমাদের বইয়ে? আচ্ছা তাহলে এখানে কি কি আছে? সামারি টামারি কি আছে? ডেভেলপমেন্ট অফ থট বা এরকম কিছু আছে? সেনে আছে, ডেভেলপমেন্ট অফ থট আছে 52 পেজ, তাই তো? 52। আচ্ছা অ্যানোটেশনগুলো একটু দেখবা, অ্যানোটেশনগুলো ভালো করে পড়বা, এতে ওয়ার্ডগুলো কি বলতে চাচ্ছে সেগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। স্যার আমি পড়ি সবগুলো। ওগুলো ভালো করে পড়বা, এগুলো বাদ দিবা না। তারপরে যে বিভিন্ন ধরনের লাইন দিয়ে যে স্টেনজা ওয়াইজ বা লাইন ওয়াইজ যে ইয়া করা আছে সেগুলো একটু পড়বা, মানে নিজ দায়িত্বে। এখন আমার বেসিক ধারণাটা আমি দিয়ে দিলাম, বাকিটা তোমরা একটু পড়বা। এই যে 70 পেজ থেকে ক্রিটিক্যাল সামারি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ থট, এই জায়গাগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে সবাই? বিশেষ করে 70 পেজ থেকে 74 পেজ পর্যন্ত। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। সেটা শেষ করে নিয়ে স্যার এটা পড়াটা দিয়ে নেন। বুঝলাম না। মানে এই ক্লাসটা একটু শেষ করেন, তারপরে বলতেছে মানে পড়াটা দিয়ে নেন। আমি তোমার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছি না, কারণ তুমি একটা পেজও সাউন্ড করতেছো, একটু ওগুলো বাদ দিয়ে কথা বলো। হ্যাঁ আমি তো কথাটা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ কেউ একজন পেজ উল্টাচ্ছে, অফ রাখো। এই যে খাতিজা না কি নাম, একটু মিউট রাখো, দিয়ে যে কথা বলছো সে কথা বলো, কারণ সবাই কেউ পেজ উল্টাচ্ছ কেউ করছে, আমি ক্লিয়ার বুঝতে পারছি না। হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল, এই পড়াটা শেষ করে তারপরে আমি বলবো আর কি প্রশ্নটা। হ্যাঁ পড়া তো শেষ হয়েছে, এখন বলো তোমার কথা বলো। কলেজ থেকে আর কি একটা কোশ্চেন দিছে, চিমনি সুইপার পড়াইতেছিল, কিন্তু আমি ওই দিন যাইতে পারি নাই। একজনের থেকে কালেক্ট, এখানে একটা প্রশ্ন দিছে, ফ্রয়েডস থিওরি অফ ড্রিম বিগিনিং থিওরি বাই পেটার বয়। এটা আমি বুঝতেছি না স্যার। তুমি প্রশ্নটা আমাকে দিও। ও আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ইয়া করে দিও। আচ্ছা তো এটা তাহলে তোমরা একটু বাসায় একটু পড়ে নিও, ঠিক আছে? আবার যদি কোনো সমস্যা থাকে আগামী দিন আলোচনা করবো। আমাদের থাকলো কয়টা বাকি আর এখানে কবিতা? 2টা। কি কি আছে আর? লন্ডন 1802 এবং she dwells among the undertrodden। শেষ করে ফেলতে পারবো। হ্যাঁ লন্ডন স্যার ওই দিন থেকে কি অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং শুরু করবেন? এখন যদি সময় থাকে শুরু করবো, না হলে তারপরের দিন থেকে করবো, ঠিক আছে? আচ্ছা স্যার। তো ওকে, তাহলে সবাই ভালো থাকো এই পর্যন্তই। তাহলে এগুলো তোমাদের বই থেকে শীট থেকে সব জায়গাতে একটু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? হ্যাঁ ওকে স্যার। তো ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকো, বাই। প্রশ্নটা ডিসকাশন দিয়ে দিলেও ভালো হয়, তাহলে সবাই দেখতে পারবে।